বেলা 11টা বেজে গেছে প্রায়। উদিতার ঘুম ভেঙে গেছে তখন। আশিয়ানকে নিজের ওপর থেকে সরিয়ে উঠে বসে আড়মোড়া ভাঙল সে। চোখ দুটো ভালো করে দুহাত দিয়ে ডলে বিছানা ছেড়ে কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল একদম গোসল সেরে আসার জন্য। আশিয়ান তখনও ঘুমে। উদিতা গোসল শেষ করে ওয়াশরুম থেকে বের হলো। নিজেকে একদম পালকের মতো হালকা মনে হচ্ছে তার। মনটা ফুরফুরে হয়ে গেছে। ভালো করে রুমটা পর্যবেক্ষণ করলো উদিতা। রুমের মধ্যখানে বিশাল একটা পুরনো আমলের কিন্তু অনেক সুন্দর কারুকার্য করা কাঠের রাজকীয় পালঙ্ক। বিছানার সাথে লাগোয়া 4টে স্ট্যান্ডও আছে মশারি টাঙানোর জন্য। রুমের এক কোণে বিশাল একটা কাঠের আলমারি, অবশ্যই পুরনো ধাঁচের। পড়া টেবিল আছে একটা পুরনো আমলের সোফা আছে। ড্রেসিং টেবিল আছে। বলতে গেলে রুমের সব আসবাবপত্র পুরনো আমলের, অর্থাৎ অ্যান্টিক আর কি। একটা ঝাড়বাতিও আছে। তবে রুমের সবকিছু অনেক সৌন্দর্য বৃদ্ধি করেছে। একটুও মনমরা লাগছে না দেখতে। উদিতার তো অনেক ভালো লেগেছে বাসাটা। উদিতা নিজের চুল মুছে বারান্দার দিকে গেল। এটা রুফটপ নাই, তবে বিশাল বড় বারান্দা। উদিতা বারান্দায় গিয়ে পুরোপুরি থমকে গেল। এত সুন্দর মনোরম কোনো জায়গা হতে পারে জানা নেই তার। বারান্দা থেকে চা বাগানের দৃশ্য স্পষ্ট দেখা যাচ্ছে। উদিতা মোহের সাগরে ডুবে গেছে প্রায়। দুকালে হাত রেখে হাসি মুখে মুগ্ধ হয়ে পরিবেশটা উপভোগ করছে সে। ঠান্ডা নির্মল বাতাসে উদিতার চুলগুলো হালকা দুলছে। ঢাকায় এখনো গরমের রেশ রয়ে গেছে ঠিকই, কিন্তু সিলেটে যেন তার ছিটে ফোটাও নেই। আজ সূর্য ওঠেনি। দিনটা কেমন মেঘলা মেঘলা হয়ে আছে। মৃদু ঠান্ডা অনুভব হচ্ছে উদিতার। উদিতা যখন মুগ্ধ হয়ে চারপাশে চোখ বোড়াচ্ছিল, তখন আশিয়ান পেছন থেকে উদিতাকে জড়িয়ে ধরল। উদিতার চমকে পেছনে তাকাতেই আশিয়ানের নাকের সাথে তার নাকের ঘষা লাগলো। আশিয়ানের হাত চেপে বসে আছে উদিতার পেটের ওপর। উদিতার চুল সরিয়ে ঘাড়ে নিজের থুতনি রেখে আদুরে কণ্ঠে জিজ্ঞেস করলো, আমার বউয়ের পছন্দ হয়েছে বুঝে জায়গাটা? উদিতা কিছু না বলে হ্যাঁ বোধক মাথা ঝাঁকায় মৃদু। আশিয়ান ঠোঁট এলিয়ে হাসে। কানের লতিতে ঠোঁট বুলিয়ে বলে, হানিমুনের জন্য পারফেক্ট প্লেস। কি বলো জান? উদিতা আশিয়ানের দিকে তাকিয়ে বলল, আপনি খুব অসভ্য একটা লোক, শুধু এইসবই করতে চেনেন। আশিয়ান উদিতাকে নিজের সাথে আরো মিশিয়ে নিয়ে কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলে, এত সুন্দরী বউ পাশে থাকলে যে ছেলে জীবনে কোনো মেয়ের দিকেই তাকায় নেই, সে ছেলেও অটোমেটিক্যালি রোমান্টিক হয়ে যাবে। আর আমার বউটা তো পরের থেকেও সুন্দরী। তাকে দেখলে আমি কি করে নিজেকে কন্ট্রোল করব বলো? উদিতা এবার চা বাগানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আশিয়ানকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আজ যদি আমি কালো হতাম তাতে কি আপনি আমাকে বিয়ে করতেন না ভালোবাসতেন? কিছুই করতেন না। দুনিয়া প্রায় সকল মানুষই সুন্দরীর পূজারী, আপনিও তার ব্যতিক্রম নয়। এই সৌন্দর্য তো ক্ষণিকের জন্য, মনটাই তো আসল। জানেন, মনের সৌন্দর্য কিন্তু বড় সৌন্দর্য। জানি। তবে আমার কাছে কালো ফর্সা এসব কখনো ম্যাটার করে না। গায়ের রং দেখে আমি কাউকে বাছাবাছি করি না। আজ আমার ভাগ্যে যদি কালো কেউ জীবনসঙ্গী হিসেবে থাকতো, তবে তাকেও আমি তোমাকে যেমনটা ভালোবাসি তেমনটাই ভালোবাসতাম। তবে আল্লাহ আমার ভাগ্যে তোমাকে লিখে রেখেছেন এবং আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি। এটা জানো তো, এলিয়ানার চেহারার মায়ায় পড়ে কিন্তু আমি তার প্রেমে পড়েছিলাম। সে কিন্তু সৌন্দর্যের দিক দিয়ে তোমার ধারে কাছেও নেই। তারপরও তাকে আমি মন থেকে ভালোবেসেছিলাম, কিন্তু সে ধোঁকা দিয়ে চলে গেল। উদিতা চুপ করে আশিয়ানের কথা শুনে যাচ্ছে। আশিয়ান উদিতা চুলের স্মেল নিয়ে আবারও বলল, তবে জানো তো, আমার আম্মু আমাকে সব সময় সান্ত্বনা দিয়ে বলতেন, আল্লাহ তাআলা যা করেন সব কিছু বান্দাদের ভালোর জন্যই করেন। আমি এখন এটা মনে প্রাণে বিশ্বাস করি। আজ ইলিয়ানা ছেড়ে গিয়েছে বলেই আমি তোমাকে পেয়েছি। আমি ইলিয়ানার সাথে রিলেশনের আগে আল্লাহর কাছে যেমনটা চাইতাম, সেরকম একজনকে নিজের স্ত্রী হিসেবে পেয়েছি। এবং আমার বউ সুন্দরী, এটা হয়তো আল্লাহর তরফ থেকেই আমার জন্য গিফট, যাতে আমি বারবার আমার বউয়ের ওপরেই ক্রাশ খেতে পারি। আমার জীবনের প্রথম এবং শেষ ক্রাশ হচ্ছ তুমি। আর কাউকে দেখে কখনো এত মুগ্ধ হয়নি, এমনকি এলিয়ানাকে দেখেও না। আমার পৃথিবী একমাত্র তুমিই জান। উদিতার ঠোঁটের কোণে এক টুকরো তৃপ্তির হাসি ফুটে উঠেই মিলিয়ে গেল। বুঝতে দিল না সে আশিয়ানকে। আশিয়ান এবার ব্যস্ত ভঙ্গিতে বলল, আচ্ছা চলো আমরা দুজন এখন নাস্তা সেরে ফেলি, তারপর দুজন চা বাগানে ঘুরতে যাব। আশিয়ান উদিতাকে নিয়ে নিচে নেমে এলো। কাজের বুয়া নাস্তা তৈরি করে টেবিলে বেড়ে দিয়েছে। আশিয়ান উদিতাকে নিয়ে ডাইনিং টেবিলের সামনে চেয়ার টেনে বসে পড়ল। দুজনে টুকটাক কথা বলে নাস্তা করে নিল। তারপর রুমে চলে এলো দুজনে। আশিয়ান গোসল করতে গেছে। উদিতা সারা রুম ঘুরে ঘুরে দেখতে লাগলো।
প্রায় 15 মিনিট পর শাওয়ার নিয়ে বেরিয়ে এলো আশিয়ান। উদিতা তার চুল মুছে দিল সব সময়কার মতো। আশিয়ান বলল, দুজন এখন চা বাগান ঘুরতে যাব, তাই ঝটপট রেডি হয়ে নাও। আশিয়ানের কথা মতো উদিতা লিনেন কাপড়ের একটা ঘেরওয়ালা জিলবাব পরে নিল। আশিয়ান একটা 4 কোয়ার্টার ট্রাউজার আর একটা টি শার্ট পরেছে শুধু, কারণ বাগান তো বাসার কাছে। দুজন বাসা থেকে বেরিয়ে এলো। আশিয়ান উদিতার হাত ধরে ধরে হাঁটছে। বাইরে মৃদুবন্ধ বাতাসে গাছের পাতাগুলো তালে তালে নড়ছে। পরিবেশটা সত্যি মনোমুগ্ধকর। দুজন বাগানে প্রবেশ করলো। উদিতা চা পাতার উপর হাত বুলিয়ে হাঁটছে। আশিয়ান পেছন থেকে উদিতার কাজ দেখছে। বাগানে হাতে গোনা কয়েকজন মানুষ ছাড়া আর কেউই নেই। বাগানের পরিবেশ দেখে উদিতা ফিদা। আশিয়ান উদিতাকে বলল নেকাব খুলে ফেলতে, কারণ এখানে লোকজন নেই। আশিয়ানের কথা মতো উদিতা নেকাব খুলে হাঁটতে লাগলো। উদিতা 2 হাত মেলে খুশিতে একটা চক্কর দিল। আশিয়ান হেসে ফেলল উদিতার বাচ্চামো দেখে। ফোন বের করে উদিতার অজান্তে কয়েকটা ক্যান্ডিড পিক তুলে নিল সে। দুজন মিলে সারা বাগান ঘুরে দেখছে। উদিতাকে জোর করে ধরে কয়েকটা সেলফি নিল আশিয়ান। উদিতা মুগ্ধ পাখির ন্যায় যেন উড়ে উড়ে হাঁটছে। আশিয়ান উদিতার হাসি মুখ দেখছে তৃপ্তি নিয়ে। উদিতার খুশিতে সেও খুশি। উদিতা এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছে। আশিয়ান একটু দাঁড়িয়ে ফোনে কথা বলতে লাগলো। দূর থেকে একটা মেয়ে আশিয়ানকে দেখে পুরোপুরি ফিদা হয়ে গেছে। ওরা কয়েকজন বান্ধবী মিলে বেড়াতে এসেছে বাগানে। মেয়েটা এক প্রকার দৌড়ে এলো আশিয়ানের কাছে। উদিতা পেছনে তাকায়নি, তাই মেয়েটাকে দেখতে পেল না। আশিয়ান কান থেকে ফোনটা সরিয়ে ট্রাউজারের পকেটে রেখে দিল। মেয়েটা আরফা নিজে। হাই, আমি আরফা। আপনার নাম কি? আশিয়ান ভ্রু কুঁচকে তাকালো মেয়েটার দিকে। গভীর কণ্ঠে জবাব দিল, ও, আমার নাম জেনে আপনি কি করবেন? আপনাকে কি আমি চিনি? চেনেন না তো কি হয়েছে, চিনে নেবেন। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু অনেক কিউট। আমি জানি আমি কিউট, বলতে হবে না। আচ্ছা, আপনি কি সিঙ্গেল? একসময় উদিতা আশিয়ানের সামনে এসে দাঁড়িয়ে মেয়েটাকে বাজখায় গলায় জিজ্ঞেস করলো, কেন? সিঙ্গেল হলে বুঝি প্রপোজ করবেন? ফারা ভ্রু কুঁচকে তাকালো উদিতার দিকে। কাটকাট কণ্ঠে বলল, আপনাকে কেন বলবো, কি আপনি? উদিতার রাগের ঠেলায় চিবিয়ে চিবিয়ে একবার আশিয়ানের দিকে তাকিয়ে মেয়েটাকে বলল, আমার সামনে আমার হাজবেন্ডকে ফ্লার্ট করে আবার আমাকে বলা হচ্ছে যে আমি কে? বাহ, সাহস আছে বলতে হবে। উদিতার কথা শুনে মেয়েটা যেন আকাশ থেকে পড়ল। তাকানো স্টাইলে বোঝা যাচ্ছে যে সে উদিতার কথা একটুও বিশ্বাস করেনি। আপনার কথা কেন বিশ্বাস করব আমি? কোনো প্রুফ আছে যে উনি আপনার স্বামী? উদিতা এবার আশিয়ানের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলল, কি এমন নীরবতা পালন করছেন কেন? ভালো লাগে আপনার এসব ছেঁচড়া মেয়েদের কাছ থেকে অ্যাটেনশন পেতে, তাই না? ছি, আপনি এত লুচ্চা। আর কখনো কথা বলবেন না আমার সাথে। পয়দাগত লুচ্চাকে বিয়ে করে জীবনটা নষ্ট হয়ে গেল আমার। উদিতা রাগে হনহন করে চলে যেতে নিল। আশিয়ান জোর করে হাত ধরে টেনে নিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, আমার স্ত্রীকে নিয়ে হানিমুন এসেছি আপু, আপনি এখন আসতে পারেন। আমার বউটা মারাত্মকভাবে রেগে গেছে। ফারা হতভম্ব হয়ে একবার উদিতা তো একবার আশিয়ানের দিকে তাকাচ্ছে। বেচারি ক্রাশ নামক বাস খেয়েছে। আশিয়ান যে বিবাহিত তা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তা। হাই, দিল টুট গায়া। ফারা গোমরা মুখে চলে গেল তার বান্ধবীদের কাছে। উদিতা আশিয়ানের কাছ থেকে ছোটার জন্য ছটফট করছে। আশিয়ান শক্ত করে তাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে মাথায় চুমু খেয়ে বলল, আমার বউটা এত জেলাস ফিল করে আমাকে নিয়ে, বাপ রে, আমি শিহরিত। চলুন আমাকে। লুচ্চা লোক মেয়ে দেখলেই মনের ভেতরেই কিলবিল কিলবিল করে, তাই না? তো যান না ওসব মেয়েদের কাছে। আমার সাথে কেন আসছেন? উদিতা রেগে মেগে লাল হয়ে গেছে পুরোই যেন অ্যাটম বোম। এক্ষুনি ব্লাস্ট হবে ভাব। আশিয়ান উদিতাকে কোলে তুলে নিয়ে বাসার উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে বলল, এত রাগ করা ভালো নয় গো বউ। আমি কি করব বলো? আমি তো ফোনে কথা বলছিলাম আমার অফিসের ম্যানেজারের সাথে। মেয়েটা কোথা থেকে এসেছে আর কেন এসেছে আমি কিছুই জানি না। ট্রাস্ট মি জান। কে বলেছিল আপনাকে এইসব ট্রাউজার গেঞ্জি পরে আসতে? মেয়েদের কি দোষ? আপনি তো অ্যাট্রাকটিভ হয়ে সেজে থাকেন, দেখেই তো মেয়েরা ফিদা হয়ে যায়। যত সব। আশিয়ান মুচকি এসে বলল, তোমার কি জ্বলছে বউ? উদিতা রাগের মাথায় বলে ওঠে, জ্বলবে না? মেয়েটা কি লুচ্চা, আমার সামনে আমার বরকে বলে আপনি কি কিউট। কেন রে, জীবনে কোনো ছেলে দেখোস নাই? আমার সামনে গিয়ে চোখে পড়লো। আশিয়ান ঠোঁট এলিয়ে হেসে উদিতার গালে চুমু খেয়ে আতুরে কণ্ঠে বলল,
আহা, তার মানে আমার বউটা এখন আর আমার উপর অভিমান করে নেই, তাই না বউ? আমি জানি তো, আমার উপর কখনো রাগ করে থাকতেই পারে না। উদিতা মুখ ঝামটা মেরে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে। আমার মোটেও রাগ ভাঙেনি, আমি এখনো রেগে আছি আপনার উপর। এত ইজিলি ক্ষমা করার প্রশ্নই ওঠে না, লোচ্চা লোক একটা। আশিয়ান নির্বিকার ভাবে বলল। আচ্ছা ঠিক আছে, আগে বাসায় যেয়ে নেই লুচ্চামি কত প্রকার আর কি কি তা আজকে হারে হারে টের পাওয়াই দেবো তোমাকে। উদিতা আশিয়ানের কথা শুনে ফাঁকা ঢোক গেলেন। ততক্ষণে বাসায় পৌঁছে গেছে দুজন। আশিয়ান উদিতাকে কোলে নিয়ে সোজা নিজের রুমে চলে এলো। উদিতাকে বিছানার ওপর শুয়ে গিয়ে দরজা লক করে এলো সে। নিজের গেঞ্জি খুলতে খুলতে বলল। কি যেন বলছিলে? আমি লুচ্চা তাই না? ঠিক আছে, এখন দেখব আশিয়ান চাইলে ঠিক কতটা লুচ্চামি করতে পারে। উদিতা শোয়া থেকে উঠে বসে পেছাতে লাগলো। আশিয়ান উদিতার পায়ে ধরে টেনে নিজের কাছে নিয়ে এলো। উদিতা কাঁপা কাঁপা কণ্ঠে বলল। দেখুন, বাড়াবাড়ি করবেন না বলে দিচ্ছি, দূরে যান। আপনার জন্য আমি আবার গোসল করতে পারবো না। জাস্ট চিল ডিয়ার, বিকেলে দুজন সুইমিং পুলে একসাথে গোসল করব। হানিমুনে এসেছি কিসের জন্য যদি তোমাকেই কাছে না পাই? আপনি আসলে একটা লুচ্চা, ছাড়ুন আমার পা। হ্যাঁ আমি লুচ্চা, তবে সেটা একান্তই আমার বউয়ের জন্য। আসো বউ, কাছে আসো। আশিয়ান উদিতার পরনের থেকে হিজাব নেকাব খুলে নিল। উদিতা লাফালাফি করছে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু আশিয়ানের শক্তির কাছে তা তুচ্ছ। একটা সময় হার মেনে ধরা দিল সে আশিয়ানকে। আশিয়ান উদিতার পরনে থেকে বোরকাটা খুলে নিয়ে তার দুহাতের ভাঁজে নিজের দুহাত ঢুকিয়ে শক্ত করে বিছানার সাথে চেপে ধরে গলায় মুখ ডুবিয়ে দিল। উদিতার শরীর জুড়ে এক অদ্ভুত ধরনের শিহরণ বয়ে গেল। দুজনে তলিয়ে গেল অফুরন্ত ভালোবাসার অথৈ সমুদ্রে। বিকাল হয়ে গেছে, তবে আকাশ দেখে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। আজ আর কোথাও যাওয়ার প্ল্যান নেই তাদের। আশিয়ান উদিতার বুকে মাথা রেখে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। উদিতা আশিয়ানকে এক হাত দিয়ে আগলে রেখে মাথার উপর ঝাড়বাতির দিকে তাকিয়ে আছে। আশিয়ানের গরম নিঃশ্বাস উদিতার গলায় আগুনের হলকার মতো গিয়ে লাগছে। একটা সময় আশিয়ানের ঘুম ভাঙল। উদিতার টিপ্পনি কেটে জিজ্ঞেস করলো। অবশেষে মহারাজের ঘুম ভাঙলো? আশিয়ান মুখ তুলে উদিতার তুলতুলে নরম গালে নিজের ঠোঁট জোড়া ডুবিয়ে অস্পষ্ট কণ্ঠে বলল। আজকের দিনটা অনেক স্পেশাল কেটেছে। থ্যাংক ইউ শোনাবো আমার। উদিতা বিড়বিড় করে বলল। লুচ্চামি লোকটা শিরায় শিরায় বহমান। উদিতা আস্তে করে বলল। আশিয়ান শুনে ফেললো তা। মুচকি হেসে গালে ছোট ছোট চুমু দিয়ে বলল। অনলি ফর ইউ বেব। উদিতা এবার মুখ ভার করে বলল। আপনি আছেন আপনার ধান্দায়, এদিকে খিদে আমার পেট জ্বলে গেল। সেই সকালে হালকা নাস্তা করেছিলাম, আর সারাদিন পেটে কিচ্ছুই পড়েনি। এই আপনার ভালোবাসা বুঝি? রোমান্স দিয়ে কি পেট ভরবে নাকি? আশিয়ান উদিতার কথা শুনে শোয়া থেকে উঠে বসলো। উদিতাকে বলল। একটু ওয়েট করো, আমি কিচেন থেকে খাবার নিয়ে আসি। কেন, বাসায় আর কেউ নেই? সিকিউরিটি গার্ড ছাড়া বাকিদের ছুটি দিয়ে দিয়েছি, দুজনে একান্তে একটু সময় কাটাবো বলে। উদিতা মুখ বাঁকালো আশিয়ানের কথা শুনে। আশিয়ান শর্ট ট্রাউজার পরিহিত অবস্থায় উদম গায়ে রুম থেকে বেরিয়ে রান্নাঘরে চলে গেল। উদিতার পরনে আশিয়ানের টি শার্ট আর নিজের প্লাজো। মিনিট পাঁচেক পর আশিয়ান বিশাল একটা ট্রেতে করে খাবার নিয়ে রুমে প্রবেশ করলো। উদিতা শোয়া থেকে উঠে বসেছে। আশিয়ান বিছানার পাশে টেবিলের ওপর ট্রেটা রাখলো। উদিতা গো ধরে বলল। আমি নিজের হাতে খেতে পারবো না, কিন্তু খাইয়ে দিতে হবে। আশিয়ান বেচারা কি আর করবে, বউয়ের আবদার তো রাখতেই হবে। হাত ধুয়ে এসে খাবারের প্লেট হাতে নিয়ে ভাত মাখিয়ে লকমা বানিয়ে উদিতাকে খাওয়াতে লাগলো সে। উদিতা গপ গপ করে খেয়ে যাচ্ছে। উদিতাকে খাইয়ে আশিয়ান নিজেও খেয়ে নিল। তারপর রান্নাঘরে গিয়ে এঁটো থালা বাসন সব রেখে ফিরে এলো নিজের রুমে। উদিতা বিছানায় বসে আশিয়ানের ফোন চেক করছে। আশিয়ান উদিতাকে নিজের কোলে নিয়ে বলল। আসো দুজন গোসল করে আসি সুইমিং পুল থেকে। উদিতা ফোন রেখে বলল। না, আমি যাব না। আমি সাঁতার কাটতে জানি না, পরে পানিতে ডুবে যদি মরে যাই। আশিয়ান উদিতার কথা শুনে হাসতে হাসতে বলল। বোকা মাইয়া, আমি আছি কিসের জন্য তাহলে? হ্যাঁ, আমি সাঁতার কাটা শেখাবো তোমায়। আর হ্যাঁ, ভয় নেই, তুমি ডুববে না, আমি আছি তো তোমার সাথে। উদিতা মানা করেছিল, কিন্তু আশিয়ান শুনল না। জোর করে বাসার ছাদের সুইমিং পুলে নিয়ে এলো তাকে। উদিতাকে কোলে নিয়ে সুইমিং পুলে নামলো আশিয়ান। উদিতা আশিয়ানের গলা দু হাত দিয়ে জড়িয়ে ধরে কোলে উঠে বসে আছে। ভয়ে পানিতে নামতে চাচ্ছে না। আশিয়ান উদিতার ভয় কাটানোর জন্য বলল। সুইমিং পুলকে এত ভয় পাওয়ার কিছু নেই উদিতা, বললাম তো তুমি ডুববে না।
আমি আছি তো, দেখো তোমার অনেক ভালো লাগবে। না, আমি সুইমিং পুলে গোসল করব না, আমাকে মাটিতে ছেড়ে দিন, আমার ভয় করছে ভীষণ। আশিয়ান কোনো কথা না বলে উদিতার ঠোঁটের সাথে নিজের ঠোঁট আলতোভাবে লাগিয়ে নিজের আয়ত্তে নিয়ে নিল। উদিতা শক্ত করে আশিয়ানকে ধরে আছে। আশিয়ান লিপ কিস করা অবস্থায় উদিতাকে নিয়ে পানিতে ডুব দিল। উদিতা ভয়ে শেষ, চোখ বন্ধ করে আশিয়ানের ঠোঁট কামড়ে ধরে আছে। যদি আশিয়ান ছেড়ে দেয় তাহলে তো দম বন্ধ হয়ে যাবে তার। প্রায় 1 মিনিট পর পানির ওপরে ভেসে ওঠে দুজনের মাথা। আশিয়ান উদিতার ঠোঁট ছেড়ে দিয়েছে। উদিতা জোরে জোরে শ্বাস নিয়ে কাঁচতে লাগলো। আশিয়ানের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে সে। আশিয়ান উদিতার ভেজা চুলে হাত বুলিয়ে আদুরে কণ্ঠে বলে, স্বাভাবিক হও সোনা, আমার সাথে আরো অনেকবার সাঁতার কাটতে হবে তোমায়, তাই এখন থেকেই অভ্যাস করে নাও। আশিয়ান উদিতাকে জড়িয়ে ধরে বেশ কিছুক্ষণ সাঁতার কাটলো। সাঁতার কাটার সময় রোমাঞ্চ চলল সমান্তানে। অতঃপর গোসল শেষে দুজন দুটো বাথটব পরে রুমে চলে এলো। আশিয়ান যত্ন সহকারে উদিতার চুল মুছে দিল। তারপর হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে দিয়ে উদিতার হাতে কাপড় ধরিয়ে দিল পরে আসার জন্য। উদিতা ওয়াশরুম থেকে কাপড় পরে এলো। আশিয়ান 2 মগ কফি বানিয়ে নিয়ে এসেছে রুমে। উদিতার হাতে একটা মগ ধরিয়ে দিয়ে নিজে একটা মগে চুমুক বসালো। দুজনেই বারান্দার দোলনায় এসে বসেছে। উদিতা বাইরের দিকে তাকিয়ে আশিয়ানের কাঁধে মাথা রেখে কফি খাচ্ছে। আশিয়ান এক হাত দিয়ে উদিতার কোমর ধরে বসে আছে। এরকম সন্ধ্যাতে রোমান্টিক ও ঠান্ডা পরিবেশে দুজন মিলে বারান্দায় বসে ধোয়াটা গরম গরম কফি খাওয়ার মজাটাই আলাদা। আর সেটা হয় যদি ভালোবাসার মানুষের সাথে, তাহলে তো কথাই নেই। উদিতা কফি খেতে খেতে হঠাৎ করে আশিয়ানকে উদ্দেশ্য করে বলে ওঠে, আচ্ছা শুনুন, চলুন না এখন কোথাও ঘুরতে যাই। আশিয়ান এক মুহূর্ত চুপ থেকে জিজ্ঞেস করলো, কোথায় যাবে? আমি তো সিলেটের কিছুই চিনি না, আপনি বলেন কোথায় যাওয়া যায়। আশিয়ান একটু ভেবে বলল, সেলফি ব্রিজ যাওয়া যায়, যাবে ওখানে? ব্রিজে দাঁড়িয়ে সুরমা নদী দেখে দেখে ফুচকা চটপটি খেতে খুব ভালো লাগবে। উদিতা উৎসুক হয়ে বলে ওঠে, তাহলে চলুন না যাই, এভাবে একা বাসায় বসে থাকতে ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, তুমি কফি খাওয়া শেষ করে রেডি হয়ে নাও। আর হ্যাঁ, ভারী কিছু পরবা না, নয়তো ঠান্ডা লেগে যাবে তোমার। জি আচ্ছা। আশিয়ান ফোন দিয়ে কাকে জানি বলল গাড়ি পাঠিয়ে দিতে, কারণ এখান থেকে এখন এই সময় রিক্সা নাও পাওয়া যেতে পারে। তাই গাড়ি পাঠিয়ে দেওয়ার কথা বলল ম্যানেজারকে। আশিয়ানের কথা মতো উদিতা একটা আবায়া পরে নিল, সাথে বড় হিজাব ও নেকাব। আশিয়ান একটা গাঢ় নীল শার্ট পরেছে, সাথে কালো ব্লেজার ও কালো জিন্স প্যান্ট। তাকে অনেক জোশ লাগছে দেখতে, বরাবরের মতন। উদিতার চোখ চোরা ছাড়া আর কিছুই দেখা কোনো কুদরত নেই। বাসার দরজা জানলা লাগিয়ে সবকিছু চেক করে তারপর সদর দরজা তালা মেরে দুজন বাসার বাইরে এসে দাঁড়ালো। অফিস থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে ম্যানেজার ততক্ষণে। ড্রাইভার গাড়ি ড্রাইভ করছে। আশিয়ান আর উদিতা পেছনে বসে আছে। আশিয়ান আর উদিতা দুজনেই খুব ক্লোজ হয়ে বসেছে। আশিয়ান মাঝে মধ্যে দুষ্টমি করছে উদিতার সাথে। উদিতা বেচারি আর কি করবে, আশিয়ানের রোমান্টিক অত্যাচার সহ্য করছে সে বসে বসে। প্রায় আধা ঘন্টা পর সেলফি ব্রিজে পৌঁছে গেল ওরা। আশিয়ান উদিতাকে নিয়ে বাইরে বেরিয়ে এলো। সারা ব্রিজ জুড়ে মানুষজন গিজগিজ করছে, বেশিরভাগই কাপল। ব্রিজের আশপাশ কৌতূহলী দৃষ্টিতে লক্ষ্য করছে উদিতা। ড্রাইভার গাড়ি এক জায়গায় পার্ক করে গাড়িতে বসে আরাম করছে। আশিয়ান উদিতার হাত জড়িয়ে ধরে ধীরে ধীরে হাঁটছে। উদিতার ভীষণ ভালো লেগেছে জায়গাটা। রাতের আধারে বিভিন্ন রঙা লাইটের আলোয় ও নিয়ন বাতির আলোয় এক অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়েছে। দুজনে ব্রিজের রেলিংয়ের পাশ ঘেঁষে হাঁটছে। উদিতা নদীর দিকে তাকিয়ে আছে। মানুষজন উড়াধুরা ফুচকা, চটপটি, আচার, চাটনি, বাদাম, মটর ভাজা এসব কিনে খাচ্ছে। উদিতার এসবে ধ্যান নেই। সে তার প্রিয় মানুষের হাতটি ধরে পরিবেশটা উপভোগ করছে। আশিয়ান উদিতাকে জিজ্ঞেস করলো, সোনা, ভালো লাগছে তোমার এখানে এসে? উদিতা উচ্ছ্বসিত কণ্ঠে জবাব দিল, খুবই ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য। আশিয়ান মৃদু হাসলো উদিতার কথা শুনে। মেয়েটা একটুতেই কত খুশি হয়ে যায়। আর ইলিয়ানাকে কোথাও বেড়াতে নিয়ে যেতে হলে আগে শপিং করে দিতে হতো। আগের কথা মনে পড়ায় আশিয়ান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। মনোযোগ দেয় উদিতার দিকে। মেয়েটা কৌতূহলী দৃষ্টিতে সবকিছু দেখছে। আশিয়ান উদিতাকে নিয়ে একটা ফুচকা স্টলের সামনে এসে দাঁড়ালো। উদিতা আশিয়ানের দিকে তাকাতেই আশিয়ান জিজ্ঞেস করলো, কি খাবে বলো? ফুচকা, চটপটি, কোনটা? ফুচকা নিয়ে আসুন, আমারটাতে চাল অল্প দিতে বলবেন। ওকে। আশিয়ান উদিতার হাত ধরে ফুচকা স্টলের আরো কাছে গিয়ে ফুচকাওয়ালাকে ফুচকার অর্ডার দিল। পাশ থেকে একটা মেয়ের কথা কানে এলো দুজনের। মেয়েটা তার অন্যান্য বন্ধুদেরকে বলছে,
দেখ দেখ, মেয়েটা এত পর্দাশীল অথচ বয়ফ্রেন্ডের সাথে এখানে ফুচকা খেতে এসেছে। তাহলে এই পর্দার কি কোনো প্রয়োজন ছিল বলতো? যত সব ঢং এখনকার মেয়েদের। এই কথা শুনে আশিয়ানের মেজাজ চলে গেল, যেন না জেনে কেন উল্টোপাল্টা কমেন্ট করবে। উদিতা আশিয়ানের হাত শক্ত করে ধরে রাখলো। কোথায় সিন ক্রিয়েট করার কোনো মানে হয় না, ওদের কথাতে তো আর সত্যটা পাল্টে যাবে না। তারপরও আশিয়ান উদিতার হাত ধরে মেয়েটার সামনে গিয়ে বলল, এক্সকিউজ মি, উই আর নট এ বিএফজিএফ, হ্যাঁ, উই আর হাজব্যান্ড ওয়াইফ। না জেনে শুনে কখনো কাউকে নিয়ে উল্টাপাল্টা কমেন্ট করবেন না। সে আমার স্ত্রী হয়, আর আমরা আপনাদের মতো হারাম কাজেও লিপ্ত নই। সো প্লিজ সবাইকে নিজের পাল্লায় মাপতে যাবেন না। আর আমার বউয়ের পর্দা নিয়েও আপনার ভাবতে হবে না। অ্যাটলিস্ট সে আপনার থেকে 1000 গুণে ভালো আছে। মেয়েটা লজ্জা পেয়ে গেল আশিয়ানের কথা শুনে, পাল্টা কিছু বলতে পারল না। মেয়েটার এক ছেলে ফ্রেন্ড আশিয়ানের নিকট ক্ষমা চাইল ওই মেয়েটার হয়ে। আশিয়ান আর কিছু না বলে উদিতাকে নিয়ে একটা বেঞ্চে উল্টো হয়ে বসলো, নদীর দিকে মুখ করে। পিচ্ছে একটা ছেলে 2 প্লেট ফুচকা এনে দিল। একটাতে বেশি ঝাল আছে, অন্যটাতে অল্প ঝাল দেওয়া। আশিয়ান উদিতার হাতে একটা প্লেট ধরিয়ে দিল। উদিতা ন্যাকাপ ওপরে তুলে একটা ফুচকা মুখে পুরে দিল। আশিয়ানও খাচ্ছে। দুজন দুজনের দিকে তাকিয়ে মুচকি এসে ফুচকা খাচ্ছে। উদিতার মনে হচ্ছে সময়টা যদি এখানেই থেমে যেত তাহলে কতই না সুন্দর হতো। প্রিয় মানুষের সাথে ঘোরাঘুরি করা ও এরকম সন্ধ্যায় একজন আরেকজনের সঙ্গে ব্রিজের উপর বেঞ্চে বসে ফুচকা খাওয়ার ফিলিংসটাই অন্যরকম। উদিতার মুখ থেকে মুচকি হাসি সরছে না। আশিয়ান খেয়াল করে সেটা। তারপর সবার আড়ালে উদিতার কপালের কোণে একটা চুমু খায় সন্তর্পণে। উদিতার ঠোঁটের হাসি আরো প্রশস্ত হলো। ফুচকা খাওয়া শেষে উদিতার জন্য চটপটি অর্ডার করে আশিয়ান। চটপটির বাটি দিয়ে যাওয়ার পর উদিতা আশিয়ানকেও খাইয়ে দেয়, সাথে নিজেও তৃপ্তি নিয়ে খায়। এসব খাওয়া শেষে আশিয়ান বিল মিটিয়ে উদিতাকে নিয়ে আবারও হাঁটতে লাগে। দমকা হাওয়ায় উদিতার পরনের বোরকার কোণ ফরফর করে উঠছে। আশিয়ান উদিতাকে বাদাম ভাজা, মটর ভাজা, তেঁতুল আচার আরও টুকটাক কিছু খাবার কিনে দিল। এসব পেয়েই উদিতা অনেক খুশি। আশিয়ান তো পারলে তার বউকে সারা স্টলই কিনে দেয়। তার বউয়ের খুশিটা যে সে খুব উপভোগ করছে। উদিতার হাসি মাখা মুখটা কল্পনায় এঁকে নিল আশিয়ান। সেলফির পিছে 2 ঘন্টার মতো কাটিয়ে আশিয়ান উদিতাকে নিয়ে গাড়িতে উঠল। আশিয়ান জিজ্ঞেস করলো, আর কোথাও যাবা ঘুরতে উদিতা? আশিয়ানের কথা উদিতার কান অব্দি পৌঁছায়নি। সে এক মনে একটা মণিপুরী কাপড়ের শোরুম দেখতে পেয়ে বলল, ওই ড্রেসটা আর শাড়িটা অনেক সুন্দর না? আশিয়ান বুঝলো তার বউয়ের মণিপুরী কাপড়গুলো অনেক পছন্দ হয়েছে। আশিয়ান ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। ড্রাইভার গাড়ি থামাতেই আশিয়ান উদিতাকে নিয়ে বাইরে বেরিয়ে এলো। উদিতা বুঝতে পারলো না আশিয়ান কেন গাড়ি থামাতে বলল, তবে আশিয়ানকে জিজ্ঞেস করলো না এই ব্যাপারে কিছু। আশিয়ান উদিতাকে নিয়ে সেই কাপড়ের শোরুমটাতে এসে প্রবেশ করলো। থাই গ্লাস ঠেলে উদিতা একবার বুঝতে পেরেছে যে আশিয়ান কেন এখানে এসেছে। উদিতা আশিয়ানকে বলল, আরে আমি এমনিই বলছি, আপনি দেখি সিরিয়াসলি নিয়েছেন, চলুন বাসায় যাই, এসব কিনতে হবে না। আশিয়ান উদিতার গালে এক হাত রেখে বলল, কোনো কিছু পছন্দ হলেই ঝটপট আমাকে বলে ফেলবা। লুকাও কেন তুমি, হ্যাঁ? এরকম শোরুম আমি চাইলে এই মুহূর্তে কয়েকটা কিনে ফেলতে পারি। তুমি আমার ক্ষমতা সম্পর্কে অবহিত উদিতা। আল্লাহ তোমার স্বামীকে 2 হাত ভরে খরচ করার মতো তৌফিক দিয়েছেন। এই সামান্য কিছু জিনিস কিনতে আমার তেমন কোনো খরচ করতে হবে না। এবার বলো তোমার কোনটা পছন্দ হয়েছে? যেটা ভালো লাগে সেটাই নাও, ওকে? উদিতা আশিয়ানের কথা শুনে মাথা নেড়ে শাড়ি জানালো। উদিতার একটা শাড়ি অনেক পছন্দ হয়েছে, সে শাড়িটাই নিল। সাথে একটা মণিপুরীরা যেরকম পোশাক পরে সেরকম পোশাক, দুইটাই ভীষণ সুন্দর দেখতে। দোকানের মালিক আশিয়ানকে চিনতে পেরেছে। লোকটা তো আশিয়ানকে পারলে এমনিতেই সব উজাড় করে দিয়ে দেয়। আশিয়ান এনার জন্য 1 সেট পোশাক ও শাড়ি কিনে নিল, বাকিদের জন্য শাড়ি কিনলো। উদিতাকে একটা কারুকাজ করা হাত পাখা কিনে দিল আশিয়ান, এনার জন্যও নিল। বাচ্চাদের জন্য মণিপুরি পোশাক কিনল, তাদের মায়ের পোশাকের সাথে মিল রেখে। কেনাকাটা শেষে বিল পে করে শপিং ব্যাগ হাতে নিয়ে দোকানের থেকে বিদায় নিয়ে উদিতার হাত ধরে বেরিয়ে এলো আশিয়ান। লোকটা তার শোরুমে আবার যাওয়ার জন্য নিমন্ত্রণ জানালো। লোকটা বেশ আন্তরিক, কথাবার্তাতেই বোঝা যায়। আশিয়ান একটা খাবারের দোকান থেকে উদিতাকে চকলেট, চিপস, কেক, জুস এসব অনেকগুলো কিনে দিল। আশিয়ান রেস্টুরেন্ট থেকে খাবার কিনতে চাইলে উদিতা মানা করে বলল সে নিজে রান্না করবে। তাই আশিয়ান আর নাকচ করলো না, কারণ সে উদিতার হাতের রান্না খেতে চায়। দুজন বাসায় ফিরে এলো। ড্রাইভার গাড়ি রেখে আশিয়ানের হাতে চাবি ধরিয়ে দিয়ে চলে গেল। উদিতার রুমে গিয়ে বোরকা খুলে বিছানায় বসে রেস্ট করতে লাগলো। বসে বসে চিপস খাচ্ছে সে।
আশিয়ান তার পরনের সবকিছু খুলে শুধু একটা শর্ট ট্রাউজার পরে নিল, কারণ তার গরম লাগছে অনেক। বাসায় ওরা দুজন ছাড়া আর কেউ নেই। আশিয়ান তো পদে পদে দুষ্টুমি করছে উদিতার সাথে। উদিতা মনে মনে ভাবছে পরিবার ছাড়া থাকাটা মহাযন্ত্রণা, একা একা উদিতার কিছুই ভালো লাগে না। আর আশিয়ান তো আস্ত একটা ফাজিলের হাড্ডি। উদিতার রেস্ট নিয়ে রান্নাঘরে চলে গেল রান্না করতে। উদিতার সাথে আশিয়ানও এসেছে। স্পিকার বক্সে রোমান্টিক গান বাজছে। রান্নাঘরে প্রয়োজনীয় সবকিছুই রাখা আছে। ফ্রিজে তাজা মাছ মাংস সব এনে রাখা হয়েছে আশিয়ান আসতে দেখে। উদিতা কাটা মাছ মাংসগুলো সব ভালো করে ধুয়ে নিল। আশিয়ান রান্নাঘরের বড় একটা তাকের উপর বসে আপেল খেয়ে খেয়ে উদিতাকে দেখছে। উদিতা আশিয়ানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, রাতের খাবার কি খেতে চান? কি বানাবো বলুন তো? আশিয়ান একটু ভেবে নিয়ে বলল, আজকে ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করো, সাথে চিংড়ি মাছ ও আলু, বেগুন লাউ শাক দিয়ে পাতলা ঝোল করে শুটকি তরকারি রান্না করো। এটা সিলেটের ঐতিহ্যবাহী একটা তরকারি, আমি খেয়েছি বহুবার, টেস্ট কিন্তু সেই। আচ্ছা, তাহলে মুরগি কি করব? মুরগির দো পেঁয়াজা বানিয়ে রেখে দাও, সকালে খাওয়া যাবে না। ওকে। আশিয়ান আমতা আমতা করে জিজ্ঞেস করলো, আমি হেল্প করি? একা হাতে এত কিছু কিভাবে করবে? কারো হেল্প তো লাগবেই, তাই না? উদিতা শান্ত দৃষ্টিতে আশিয়ানের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, জি না, কারো হেল্প লাগবে না আমার। সব থেকে বড় হেল্প হবে যদি আপনি এখানে চুপচাপ কোনো দুষ্টুমি না করে বসে থাকেন তো। আশিয়ান মুখ গোমরা করে বলল, এই জন্যই কারোর ভালো করার কথা বলতে নেই। করো তুমি তোমার কাজ। উদিতা বাঁকা হেসে কাজে মনোনিবেশ করলো। আশিয়ান উদিতার কাজকর্ম দেখে যাচ্ছে আপন মনে। উদিতা সব জোগাড় করে কুটা বাছা শেষে ধুয়ে নিয়ে রান্না বসিয়ে দিল। আশিয়ানের কাছে উদিতাকে দেখতে অতিরিক্ত অ্যাট্রাকটিভ লাগছে। উদিতার পরনে হাফ হাতার একটা বেবি পিঙ্ক কালারের গেঞ্জি ও কালো প্লাজো, গায়ে ওড়না নেই। চুলগুলো পেঁচিয়ে চুড়ো করে খোপা বেঁধে তাতে চুলের কাটি কেটে দিয়েছে উদিতা। ফর্সা বিউটি বোনস ওয়ালা গলায় ও ঘাড়েও ঘাম মুক্তোর মতো চিকচিক করছে। নাক আর কপালে করেও ঘাম জমেছে। বেবি হেয়ারগুলো ঘাড়ে ও কপালে ঘামের সাথে লেপ্টে আছে। দক্ষ হাতে রান্না সামলাচ্ছে সে। আশিয়ান তো উদিতার লুকে ফিদা। উফ, এত আকর্ষণীয় লাগছে কেন তাকে? আশিয়ান তো মনে হচ্ছে এখনই পাগল হয়ে যাবে। উদিতা এক মনে পাতিলে মশলা দিয়ে কাটি দ্বারা নাড়াচাড়া করছে। সে বুঝতেও পারছে না যে আশিয়ান তার দিকে নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। আশিয়ান এবার তাক থেকে নেমে উদিতাকে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরে ঘাড়ে নাক লাগালো। উদিতার শরীর থেকে একটা মিষ্টি ও নোনতা স্মেল আশিয়ানের নাকে গিয়ে ধাক্কা লাগে। উদিতা কেঁপে ওঠে আশিয়ানের এমন স্পর্শ পেয়ে। স্পিকার বক্সে হৃদয় খানের গান বাজছে। আশিয়ান উদিতার ঘাড়ে ছোট ছোট চুমু দিয়ে ভরে ফেলেছে। উদিতা রান্নায় মনোযোগ দেওয়ার চেষ্টা করলো। আশিয়ানের এক হাত উদিতার পেটের ওপর বিচরণ করছে। উদিতা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ছাড়ুন প্লিজ, রান্নাটা শেষ করে নিই, নয়তো খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে। রাতের রান্না শেষ করতে রাত 10টা বেজে গেছে প্রায়। দুজন মিলে একসাথে খুনসুটি করে রাতের খাবার সেরে নিয়ে সবকিছু গুছিয়ে রেখে রুমে চলে এলো। উদিতা তার প্রাত্যহিক কাজকর্ম শেষ করে বিছানায় এসে শুয়ে পড়ল। আশিয়ান এতক্ষণ বারান্দায় ছিল। রুমে এসে থাকে উদিতা বিছানায় শুয়ে। আশিয়ান দুষ্টু হাসি দিয়ে বারান্দা ও রুমের দরজা লাগিয়ে বাতি নিভিয়ে ডিম লাইট জ্বেলে দিয়ে উদিতার পাশে এসে শুয়ে পড়ল। আশিয়ান উদিতার পেটে হাত রেখে গলায় মুখ ডুবিয়ে দিল। উদিতা চুপচাপ অনুভব করছে আশিয়ানের আদরগুলো। অন্যান্য দিনের মতো আজ রাতটাও ছিল ভালোবাসায় ভরপুর। দুজন হারিয়ে গিয়েছে দুজনের মাঝে। পরদিন সকালে উঠে খাবার খেয়ে রেডি হয়ে দুজন বিছানাকান্দির উদ্দেশ্যে রওনা দিল। বিছনাকান্দি গিয়ে দুজন প্রচুর ঘোরাঘুরি করলো। পানিতে হাত ডুবিয়ে ফটো তুললো দুজনে। উদিতা তো এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে পুরো বোবা বনে গেছিল। প্রাকৃতিক সৌন্দর্য প্রকাশ করার মতো ভাষা খুঁজে পায়নি সে। দুপুরের দিকে একটা রেস্টুরেন্টে উঠে লাঞ্চ সেরে নিল ওরা দুজনে। বিছনাকান্দি থেকে এবার সাদা পাথর বেড়াতে গেল ওরা। সাদা পাথরে একটু কেয়ারফুল থাকতে হয়েছে। আশিয়ান তো উদিতার হাতই ছাড়েনি এক মুহূর্তের জন্য। সারাদিন দুজন প্রচুর ঘোরাঘুরি করে অনেক ছবি তুলে ক্ষান্ত দিয়ে এবারের মতো বানশি রেস্টুরেন্টে উঠে রাতের ডিনার সেরে নিল। তারপর ক্লান্ত দিয়ে ফিরে এলো বাসায়। এসে গোসল করে দুজন বেদম ঘুমে তলিয়ে গেল। এরপর দিন দুজন রাতারগুল গেল বেড়াতে। দুজন নৌকাতে চলল। শ্যাপলা বিলে গিয়ে ফটো তুলো। রাতারগুল থেকে ওরা দুজনে গেল শ্রীমঙ্গল চা বাগানে। সেখানেও প্রচুর ঘোরাঘুরি করলো ওরা। সাতরঙা চা খেলো উদিতা আর আশিয়ান। দুজন বাসার জন্য চা পাতা নিল অনেকগুলো প্যাকেট। সারাদিন এইভাবে ঘোরাঘুরি করে কেটে গেল।
দিনটা যেন ফুরুত করে উড়ে গেছে। একটা 5 স্টার রেস্টুরেন্টে উঠে রাতের খাওয়া সেরে নিল তারা। রাতে বাসায় না গিয়ে উপশহরের রোজ ভিউ হোটেলে উঠল ওরা দুজনে। হানিমুনের জন্য একটা রুম বুক করলো আশিয়ান। রুমে ঢুকে উদিতা অবাক। সারা বিছানা ফুল দিয়ে সাজানো, সাদা বেডের ওপর লাল গোলাপ ফুল দিয়ে লেখা হ্যাপি হানিমুন। হোটেলটা উদিতার অনেক ভালো লেগেছে, ভীষণ সুন্দর হোটেলের সবকিছু। আশিয়ান উদিতাকে দুষ্ট হেসে বলল, আজ আমাদের বাসর রাত, বুঝলে জানো? আমাদের বিয়ের প্রথম রাতগুলো কেমন জানি পাঞ্চে কেটেছিল, তবে আজ এই সুযোগটা আমি মোটেও হাতছাড়া করতে চাচ্ছি না। আজ আমাদের প্রকৃত বাসর রাত হবে সোনা। উদিতা লজ্জায় মুখ ঢেকে বলল। আপনি আসলে একটা অভদ্র। আশিয়ান মুচকে এসে সালমান মুক্তাদিনের গানটা গেয়ে উঠল। অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে, তাই কাছে আসো না, আরো কাছে আসো না, পাশে বসো না, কোনো কথা বলো না। উদিতার লজ্জায় শেষ। আশিয়ানের এমন দুষ্টুমি তাকে বরাবরই লজ্জায় ফেলে দেয়। উদিতাকে কোলে নিয়ে বিছানায় এসে শুয়ে পড়ে আশিয়ান। উদিতা নতুন বইয়ের মতো লাজে রাঙা হয়ে বসে আছে। আশিয়ান আবারও বলে ওঠে, আজ সব লজ্জা ভেঙে দেই আমার বউটার। উদিতা আশিয়ানের মুখের ওপর হাত চেপে ধরে যাতে আশিয়ান আর কোনো কথা না বলতে পারে। আশিয়ান কিলকিল করে হেসে উদিতার গালে ঠোঁটচোটা ডুবিয়ে দিল। উদিতা চোখ বন্ধ করে ফেলেছে ততক্ষণে। দুজন দুজনার প্রেমে হাবুডুবু খেতে লাগলো। তলিয়ে গেল ভালোবাসার গহীনে। সকালে ঘুম থেকে উঠে দুজন গোসল করে সকালের নাস্তা করে নিল। তারপর আবারও দুজন ঘুরতে চলে গেল। আজকে শাহজালাল ইউনিভার্সিটি দেখতে যাবে ওরা। ভার্সিটিতে গিয়ে ঘোরাঘুরি করে এলো ওরা। আশিয়ানের মুখে মাস্ক লাগানো থাকায় তাকে কেউ চিনতে পারেনি, নয়তো পিলপিল করে মানুষ আসতো সেলফি নেওয়ার জন্য। ভার্সিটি থেকে দুজন অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্কে গিয়ে ঘুরলো। তারপর গেল ড্রিমল্যান্ড পার্কে। ড্রিমল্যান্ড পার্ক থেকে এয়ারপোর্টের খালি জায়গায় গিয়ে ঘোরাঘুরি করলো দুজন মনের আনন্দে। আশিয়ান উদিতাকে নিয়ে একটা মাজারেও যায়নি, তার কারণ সে মহিলা কাউকে নিয়ে মাজারে যেতে পছন্দ করে না। উদিতাও একটুও জোর করেনি এই নিয়ে, সে এমনিতেই অনেক খুশি। আশিয়ান উদিতাকে নিয়ে সিলেটের প্রায় অর্ধেক জায়গায় ঘুরে দেখে গিয়েছে। যদিও আশিয়ান এর আগে সিলেটে বহুবার এসেছিল, বন্ধুদের সাথে ট্যুরেও এসেছিল ঘুরতে। ঘোরাঘুরি করতে করতে কিভাবে যে 1 সপ্তাহ হয়ে গেছে বুঝতেই পারেনি কেউ। আরও 3 দিন থাকার ইচ্ছে ছিল আশিয়ানের উদিতাকে নিয়ে, কিন্তু হুট করে মিস্টার মোর্শেদ ফোন করে বললেন যে তার মায়ের শরীর খারাপ, ওনাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। এই খবর শুনে আশিয়ান পাগল প্রায়। তার মা তার কলিজা, ওনার কিছু হলে আশিয়ান পুরোই পাগল হয়ে যায়। উদিতাকে নিয়ে তৎক্ষণাৎ তৈরি হয়ে গেছে সে। ম্যানেজার বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কেটে দিলেন দুটো তাদের জন্য। ট্রেন বা বাস দিয়ে যাওয়ার একটুও ইচ্ছে নেই আশিয়ানের। সে যত জলদি পারে তার মায়ের কাছে পৌঁছাতে চায়। আশিয়ানের টেনশন দেখে উদিতাও ভেতরে ভেতরে টেনশনে আছে, মনটা খালি কু গাইছে তার। মিস্টার মোর্শেদ তো বিস্তারিত কিছুই বলেনি তাদের, শুধু বলেছেন মিসেস ইয়াসমিনের শরীর খুব খারাপ, যত জলদি পারো বাসায় চলে আসো। এর বেশি তিনি একটা কথাই বলেননি। আশিয়ান প্লেনে ওঠার আগে অবধি শুধু তাহমিন, তামজিদ ও তাসজিদের কাছ থেকে তার মায়ের আপডেটই নিয়েছে। আশিয়ান বুঝতে পারল না তার মায়ের কি এমন হয়েছে যে ডিরেক্ট আইসিইউতে অ্যাডমিট করতে হয়েছে। দুজন ঢাকায় পৌঁছে গেছে আধ ঘন্টার মধ্যেই। আশিয়ান উদিতাকে বাসায় পৌঁছে দিয়ে সোজা অ্যাপেলো হসপিটালে ঢুকলো। উদিতা বাসায় এসে দেখলো বাসায় এনা ছাড়া আর কেউ নেই। এনার চোখ ফোলা ফোলা লাগছে উদিতার কাছে। এনা উদিতাকে দেখে আর নিজেকে সামলাতে পারল না। উদিতাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল সে। উদিতার মনে ধক করে ওঠে। উদিতা এনার পিঠে হাত বুলিয়ে উৎকণ্ঠিত হয়ে বলে ওঠে, আপু কি হয়েছে? এভাবে কাঁদছো কেন? প্লিজ খুলে বলো আমাকে। এনা হেসকে তুলে তুলে কাঁদছে। উদিতা এনাকে একটু স্বস্তির হওয়ার সুযোগ দিল। এনাকে 1 গ্লাস পানি এগিয়ে দিতেই এনা ঢকঢক করে গ্লাসের পানিটুকু খেয়ে নিল। নিজেকে শান্ত করার চেষ্টা করলো সে, কিন্তু পারল না। কেঁদে কেঁদেই উদিতাকে বলল, ভাবি, আমার আম্মুর কোভিড ধরা পড়েছে। আম্মুর অবস্থা অনেক শোচনীয়। ভাবি, আমি আম্মুকে ছাড়া কি করে থাকবো বলো? আমাকে আমার আম্মুর কাছে যেতে দিচ্ছে না কেউ। এনার কথা শুনে উদিতার বুকটা হু হু করে ওঠে। 1 সপ্তাহের ব্যবধানে এ কি থেকে কি হয়ে গেল বুঝতে পারছে না উদিতা। এনাকে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, এসব কি বলছো আপু তুমি? মায়ের করোনা কিভাবে কি হলো? জানি না ভাবি, তোমরা যাওয়ার পর 2 দিন পর্যন্ত ভালো ছিলেন। তারপর আম্মুর আস্তে ধীরে শরীর খারাপ হতে শুরু করে। গায়ে জ্বর ছিল, শ্বাসকষ্ট বেড়ে গেল হুট করে। কিভাবে কি হলো কিছুই বুঝতে পারলো না কেউ। ডক্টর আঙ্কেল সবার প্রথমে কোভিড টেস্ট করতে দিয়েছিল,
টেস্ট করার পর কোভিড পজিটিভ আসে। পরশুদিন রাতে অবস্থা এতই বেগতিক হয় যে তৎক্ষণাৎ হসপিটালে নিয়ে যাওয়া হয় আম্মুকে এবং আইসিইউতে অ্যাডমিট করা হয়। উদিতা হতবাক হয়ে শুনে গেল শুধু এনার কথা। কিছু বলার ভাষা খুঁজে পেল না সে। মিসেস ইয়াসমিনকে সে অনেক ভালোবাসে, নিজের মায়ের মতো মনে করে ওনাকে সে। কখনো শাশুড়ি বলে গণ্যই করেনি, নিজের মায়ের মতোই আপন মনে করে এসেছে। সেই মায়ের আজ এই অবস্থা মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে উদিতার। চোখ ফেটে দুফোঁটা জল গড়িয়ে পড়ে তার গাল বেয়ে। আজ সকাল পর্যন্ত তো এত হাসি খুশি ছিল, অল্প সময়ের ব্যবধানে আজ এরকম শোকের ছায়া নেমে এলো তাদের জীবনে। আমাদেরকে আগে কেন জানাওনি আপু? এনার দু হাত দিয়ে নিজের চোখের জল মুছে কান্না স্বরে বলল, বলতে চেয়েছিলাম কিন্তু পাপা মানা করলেন। তোমাদেরকে শুধু শুধু টেনশনে ফেলতে চাইনি, কিন্তু আম্মু নাকি কাল রাতে বলেছেন তিনি আশু ভাইকে দেখতে চান, তাই পাপা কল করে তোমাদেরকে আসতে বললেন। উদিতা আবারও জিজ্ঞেস করলো, বাসায় তুমি একা কেন আপু? বাকিরা কই? সবাই কি হসপিটালে নাকি? না ভাবি, আম্মুর যখন করোনা পজিটিভ আসে তখন মেজু ভাবি তার মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে গেছে। ওনাকে কেউই আটকায়নি, বরং সমর্থন করেছে। পরে পাপার আদেশ অনুযায়ী বড় ভাবিকে আর পুতুলকে বড় ভাইয়া ভাবির বাপের বাড়িতে রেখে এসেছেন। ভাবি যাবে না বলে অনেক কান্নাকাটি করেছেন, কিন্তু পাপার মুখের উপর কথা বলার সাহস পায়নি কেউ। আলিয়া ভাবি আর তাসকিন ভাইয়া তোমরা যাওয়ার দুদিন পর বাড়িতে চলে গেছেন, তাদেরকে ওই ব্যাপারে কিছু জানানো হয়নি। আর বাকিরা হসপিটালে, শুধু আমি বাসায় আছি। উদিতা অনেক অবাক হলো এসব শুনে। রোগ তো আল্লাহই দেন, আবার শিফাও তিনি দান করেন, তাই বলে বাপের বাড়ি চলে যেতে হবে, এটা কেমন কথা? উদিতা এনার মাথায় হাত বুলিয়ে নিজেকে শক্ত করে বলল, শোনো আপু, কখনো অধৈর্য হও না। এটা আল্লাহর তরফ থেকে একটা পরীক্ষা মাত্র। আমাদের মায়ের কিচ্ছু হবে না, তুমি একটু চিন্তা করো না। মাকে সুস্থ হতেই হবে। আমাদের মা ঠিকই সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। আমরা নামাজ পড়ে মোনাজাতে আল্লাহর কাছে আমাদের মায়ের সুস্থতা চাইব। দেখবে আল্লাহ আমাদের কখনই নিরাশ করবে না। উদিতার কথা শুনে এনা মনে শান্তি পেল। আশার আলো জ্বলে উঠল তার মনে। হ্যাঁ, সে আল্লাহর কাছে নিজের মায়ের প্রাণ ভিক্ষা চাইবে, আল্লাহ নিশ্চয় তাকে ফিরিয়ে দেবেন না। উদিতা ড্রয়িং রুমে নিজের বোরকা হিজাব খুলে এনাকে জিজ্ঞেস করলো, আপু, তোমার মুখ এত শুকনো লাগছে কেন? কিছু খাওনি তাই না এখনো? খেতে ভালো লাগছে না ভাবি, আমার গলা দিয়ে কিচ্ছু নামছে না। তা বলে তো হবে না আপু, না খেলেতে তুমি অসুস্থ হয়ে পড়বে। সামান্য হলেও তো খেতে হবে আপু। আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, একটু মানা করতে পারবে না, চুপচাপ খেয়ে নেবে। এরা মানা করতে গিয়েও পারল না। বুঝতে পারছে উদিতা তাকে না খাইয়ে ছাড়বে না। উদিতা প্রথমে নিজের রুমে গিয়ে সবকিছু সুন্দরভাবে গুছিয়ে রেখে রান্নাঘরে এসে এনার জন্য খাবার তৈরি করতে লাগে। তাড়াহুড়োর সাথে আলু ভর্তা, ডিম ভাজি এবং মাছ ভাজা করলো সে, সাথে সাদা ভাত রান্না করলো, বেগুনের পুরি ও বানিয়ে ফেললো ঝটপট। এত জলদির মধ্যে এর বেশি কিছু করতে পারেনি সে। খাবার বেড়ে নিয়ে এনার কাছে গিয়ে নিজে তাকে মুখে তুলে খাইয়ে দিল, কারণ এনার নিচ থেকে ভাত খেতে চাইবে না। মায়ের চিন্তায় মনটা ভালো নেই তার। উদিতা তাকে খাইয়ে দিয়ে নিজেও সামান্য খেয়ে নিল। এনাকে সঙ্গ দিতে এনার রুমে তার সাথে শুয়ে পড়ে সে। মনে হাজারো চিন্তার ঝড় বইছে তার। আশিয়ানের কথা ভাবছে সে, না জানি কি করছে মানুষটা মায়ের অসুস্থতার কথা শুনে। আশিয়ান কীভাবে যে ড্রাইভ করে হসপিটালে এসে পৌঁছেছে তা সে নিজেও বলতে পারবে না। তাসজিদ নিচে ছিল, আশিয়ানকে দেখতে পেয়ে এগিয়ে গেল সে। আশিয়ান প্রায় দৌড়ে তাসজিদের কাছে এলো। তাসজিদ আশিয়ানের হাত ধরে হসপিটালের ভেতরে ঢোকে। লিফটে করে 7 তলায় গিয়ে পৌঁছে ওরা দুজন। তাসজিদের মুখটা মলিন হয়ে আছে, আশিয়ানের চোখ বারবার ভিজে আসছে। কিছু বুঝতে পারছে না সে। মিসেস ইয়াসমিনের চিকিৎসা ভিআইপি সাইটে হচ্ছে, নামি দামি ডক্টররা ওনার চিকিৎসা করছেন। আইসিইউ কেবিনের বাইরে পরিবারের সবাইকে দেখতে পেল আশিয়ান। মিস্টার মোর্শেদের চেহারা টেনশনে কালো হয়ে গেছে। প্রাণপ্রিয় স্ত্রীর এই অবস্থা মেনে নিতে পারছেন না তিনি। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে ওনার। আশিয়ানকে দেখে নিজেকে তিনি স্বাভাবিক করলেন। আশিয়ান তার মায়ের পাগল, এখন উনি যদি স্বাভাবিক না হন তাহলে আশিয়ান পুরোপুরি ভেঙে পড়বেন। আশিয়ান দৌড়ে এসে মিস্টার মোর্শেদের সামনে দাঁড়ালো, কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, পাপা, ও পাপা, বলো না আম্মুর কি হয়েছে, বলো। নিজেকে কন্ট্রোল করো আশিয়ান, তোমার মায়ের কোভিড ধরা পড়েছে, অবস্থা ভালো না তেমন। ডক্টর আশা দিতে পারছে না, জানি না কি হবে।
আশিয়ান হতভম্ব হয়ে গেছে মিস্টার মোরশেদের কথা শুনে। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে সে। তার মাথায় কিছুই ঢুকছে না। কি থেকে কি হয়ে গেল এসব? আশিয়ান মিস্টার মোরশেদকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। মিস্টার মোরশেদের চোখ থেকেও পানি পড়ছে অনবরত। তাহমিদ এগিয়ে এসে আশিয়ানকে নিজের কাছে টেনে আনলো। আশিয়ান অনবরত ফুপিয়ে কেঁদে যাচ্ছে বাচ্চাদের মতো। যে ছেলেটা এত স্ট্রং পার্সোনালিটির একজন ব্যক্তি, সে আজ তার মায়ের এমন অবস্থার কথা শুনে পাগলের মতো কান্না করছে। উদিতার ভাই শাহরিয়ারও হসপিটালে ছিল। এগিয়ে এসে আশিয়ানকে সান্ত্বনা দিতে লাগলো সে। মিস্টার মোরশেদ কোন মুখে সান্ত্বনা দেবেন ছেলেকে তিনি বুঝতে পারছে না। কী বা করার আছে ওনার? সবকিছু আল্লাহর হাতে এখন। হায়াত মাউতের মালিক তিনি। একমাত্র তিনিই জানেন মিসেস ইয়াসমিন বাঁচবেন নাকি বাঁচবেন না। তাজদিদের চোখ লাল হয়ে গেছে। বোঝা যাচ্ছে অনেক কেঁদেছে সে। তাহমিদ নিজেকে বহুত কষ্টে সামলে রেখেছে। সবাই যদি ভেঙে পড়ে তাহলে কাকে কে সামলাতে পারবে? সংসারে বড় ছেলে হওয়ার তার ওপর দায়িত্বের ভারও অনেক। ডক্টরের পারমিশন পেয়ে আশিয়ান তাজদিদের সাথে কেবিনে প্রবেশ করলো। তাজদিদ নিজেও একজন ডক্টর হবে 2-3 বছর পরে। মেডিকেলের স্টুডেন্ট সে, তাই এসব কিছু সে ভালোই বোঝে। দুজনের মুখে মাস্ক, হাতে গ্লাভস ও পরনে অ্যাপ্রন। আশিয়ান কেবিনে ঢুকে বেডের দিকে তাকায়। এগিয়ে গিয়ে মিসেস ইয়াসমিনের ওপর চোখ রাখে সে। মুহূর্তেই চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে গিয়ে তার মায়ের হাতের ওপর পড়ে। এই কদিনে কি অবস্থা হয়েছে ওনার! ফর্সা মুখ শুকিয়ে একদম পানশিটে বর্ণ ধারণ করেছে। চোখ দুটো যেন কোটরে বসে গেছে। শরীরও একদম শুকিয়ে গেছে। মিসেস ইয়াসমিনের মুখে অক্সিজেন মাস্ক লাগানো, হাতে ক্যানেলা, আরও কত কি লাগানো আছে যা আশিয়ান জানে না। মিসেস ইয়াসমিন চোখ বন্ধ করেছিলেন। হাতের ওপর পানির ফোঁটা পড়ায় পিটপিট করে চোখ মেলে তাকান তিনি। আশিয়ানকে দেখতে পেয়ে খুশিতে ওনারও চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। আশিয়ান মিসেস ইয়াসমিনের হাত ধরে নিজের গালের সাথে লাগিয়ে কেঁদে ফেলে। মিসেস ইয়াসমিনের মুখ থেকে অক্সিজেন মাস্কটা একটু সরিয়ে দেয় তাজদিদ। মিসেস ইয়াসমিন আদো আদো কণ্ঠে অস্পষ্ট স্বরে বলে ওঠেন, বাবা তুই এসেছিস? আশিয়ান চোখের জল ফেলে ধরা গলায় বলে, হ্যাঁ আম্মু, আমি এসেছি। দেখো তোমার আশিয়ান এসেছে আম্মু। মিসেস ইয়াসমিন মৃদু হেসে জবাব দিলেন, কান্না করিস কেন বাবা? কিছু হয়নি তো আমার। তোদের রেখে এত সহজে মরবো না আমি। আশিয়ান আবারও কেঁদে দিয়ে বলে, এইসব কথা কখনো বলবে না আম্মু। তুমি একদম সুস্থ হয়ে যাবে, দেখো আমার আম্মুর কিচ্ছু হবে না। মিসেস ইয়াসমিন আর কিছু বলতে পারলে না। তাজদিদ ওনার মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে দিল। হয়তো শ্বাসকষ্ট উঠে যাবে পরে। আশিয়ান মিসেস ইয়াসমিনের কপালে চুমু খেয়ে কেবিন থেকে বেরিয়ে এলো। মিসেস ইয়াসমিন চাইছিলেন আশিয়ান যেন ওনার কাছে থাকে, কিন্তু তিনি বলতে পারলেন না। আশিয়ান সারা রাত কেবিনের বাইরেই বসেছিল। সারাদিনের মাঝে কিছুই তার পেটে পড়েনি, একটু পানি ছাড়া। বাকিরা জোর করেও তাকে খাওয়াতে পারেনি। তাজিম এনাকে ফোন দিয়ে সব বলেছিল। উদিতা আশিয়ানের কথা শুনে রাতে আর একটুও খেতে পারেনি। তার স্বামী না খেয়ে বসে আছে হসপিটালে, তাহলে সে কিভাবে খাবে? রাতে আশিয়ান বাসায় ফেরেনি আর কেবিনের বাইরে চেয়ারে চুপচাপ বসেছিল। মিস্টার মোরশেদ শাহরিয়ারকে একবার বলেছিলেন উদিতাকে নিয়ে নিজের বাসায় চলে যেতে, কিন্তু সে সাফ মানা করে দিয়েছে, কারণ শাশুড়িকে এই অবস্থায় ফেলে উদিতা নিজেও তার বাসায় কখনোই যাবে না। রাতটা নির্ঘুম কেটেছে সবার। পরদিন সকালে আশিয়ান বাসায় এলো তাহমিদের সাথে। উদিতা নিজে রুমে বসছিল। আশিয়ানের টকটকে লাল চোখ জোড়া দেখে বুকটায় মোচড় দিয়ে ওঠে তার। সারা রাত ঘুমায়নি। এর মাঝে বোঝা যাচ্ছে অনেক কান্না করেছে সে। আশিয়ান উদিতার সাথে কোনো কথাই বলল না, চুপচাপ কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। উদিতা বুঝতে পারল যে আশিয়ানের মুড অফ, তাই সেও তাকে এতটা না ঘাটিয়ে রান্নাঘরে গিয়ে আশিয়ানের জন্য সুগন্ধি চা আর হালকা কিছু নাস্তা নিয়ে এলো। আশিয়ান একদম গোসল সেরে বেরিয়ে বিছানায় বসে রইল চুপচাপ। উদিতা আশিয়ানের হাতে চায়ের মগটা ধরিয়ে দিয়ে টাওয়াল দিয়ে তার মাথাটা ভালো মতন মুছে দিল। আশিয়ান চুপচাপ চাটা খেয়ে নিল। উদিতা নাস্তার প্লেট এগিয়ে দিতেই আশিয়ান গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমি খাবো না কিছু। উদিতা কোনো কথা না বলে মুখে তুলে এক প্রকার জোর করে খাইয়ে দিল তাকে। পেটে খিদে থাকায় আশিয়ানও বিশেষ বাধা দিতে পারেনি। উদিতা এঁটো থালা বাসনগুলো রান্নাঘরে রেখে এসে আশিয়ানের পাশে বসলো। আশিয়ান উদিতাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। নিজেকে সেই কোনো মতেই সামলাতে পারছে না। সারা বাসাটা খালি খালি লাগছে। এসব সে মেনে নিতে পারছে না। উদিতা কান্না করল না। আশিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে মাথায় চুমু খেয়ে বলল, আপনি এভাবে ভেঙে পড়লে হবে বলুন তো? ভুলে যাবেন না আপনি মায়ের সব থেকে বেশি আদরের ছেলে। আমাদের এখন মাকে উৎফুল্ল রাখতে হবে।
আপনাকেও এই অবস্থায় দেখলে মা নিজেই বেঁচে থাকার আশা হারিয়ে ফেলবে। আপনি কি সেটা চান বলুন? নিজেকে শক্ত রাখুন, অ্যাটলিস্ট বাবার মুখের দিকে তাকিয়ে। বাবার বাইরের নিজেকে শক্ত দেখালেও ভেতরে ভেতরে উনি নিজেও পুরোপুরি ভেঙে পড়েছে। আপনি এমন কান্নাকাটি করলে এনা আপু, তাসজিদ ভাইয়া, বড় ভাইয়া, বাবা ওনারাও ভেঙে পড়বেন। দোয়া করুন মায়ের জন্য, আল্লাহ যাতে খুব দ্রুত ওনাকে সুস্থ করে দেন। এখন দোয়া ছাড়া আমাদের তেমন কিছুই করার নেই। কান্না সব কিছু সমাধান নয়। উদিতার অনুপ্রেরণামূলক কথা শুনে আশিয়ান বহুত কষ্টে নিজেকে সামলে নিল। কান্না থামিয়ে উদিতার বুকে মাথা রেখে চুপচাপ বসে রইল। উদিতা পরম যত্নে আশিয়ানের চুলে বিলি কাটছে। উদিতা নরম কণ্ঠে আবারও বলে ওঠে, আপনি হসপিটালে যাওয়ার সময় আমাকে সাথে নেবেন। এই মুহূর্তে মায়ের কাছে আমাদের থাকা প্রয়োজন। ডক্টর হয়তো কেবিনে আমাদেরকে অ্যালাউ করবে না, কিন্তু আমাদের দুজনকে ওনার পাশে থাকতে হবে। এতে মায়ের আর একা অনুভব হবে না, উনি নিশ্চিন্তে থাকতে পারবেন। আমরা ওনাকে সাহস জুগিয়ে দেব। এই রোগটা থেকে উনি খুবই দ্রুত সেরে উঠবেন ইনশাল্লাহ। দেখবেন আল্লাহ আমাদেরকে নিরাশ করবেন না। মা খুব দ্রুতই সুস্থ হয়ে যাবেন। আশিয়ান উদিতার কথা শুনে এবার পুরোপুরি শান্ত হয়ে গেল। মনে নতুনভাবে আশার আলো জেগে উঠেছে তার। ডক্টররা তো ডিরেক্টলি বলে দিয়েছে সুস্থ হওয়ার সম্ভাবনা তেমন নেই। এর জন্য তো সবাই এত ভেঙে পড়েছে। আশিয়ানও কেঁদে কেটে বুক ভাসাচ্ছে। তবে উদিতার কথায় কিছু তো এমন ছিল যেটা নতুন করে আশার আলো জাগিয়ে দিয়েছে আশিয়ানের বুকে। আশিয়ান ভালো করে চোখ দুটো মুছে নিল। উদিতার কথায় সায় জানিয়ে বলল, ঠিক বলেছো তুমি। এভাবে কেঁদে কেটে কিছুই হবে না। ডক্টররা কি বলবে? আল্লাহ চাইলে দ্রুত আমাদের আম্মু সুস্থ হয়ে যাবেন। আমরা চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। আমি নিজের হায়াতের বিনিময়ে হলেও আমার আম্মুকে চাই। অদিতা, তুমি তৈরি হয়ে নাও, আমরা আমাদের আম্মুর কাছে যাব। উদিতা আশিয়ানের মাথায় হাসি মুখে হাত বুলিয়ে দিল। তারপর বসা থেকে উঠে গিয়ে বোরকা পরে তৈরি হতে লাগলো। আশিয়ানও তৈরি হয়ে নিল। তারপর তাহমিদকে বলে দুজন বাসা থেকে বেরিয়ে এলো। আশিয়ানের গাড়ি মাহবুব ড্রাইভ করছে। আশিয়ান উদিতার সাথে পেছনে বসেছে। ড্রাইভ করার মতো শক্তি ও ইচ্ছে কোনোটাই নেই তার। 25 মিনিটের মধ্যে হসপিটালে এসে পৌঁছে গেল দুজন। আশিয়ান উদিতার হাত ধরে হেঁটে গিয়ে লিফটে উঠল। লিফট 7 তলায় এসে নামতেই দুজন লিফট থেকে বেরিয়ে নির্দিষ্ট কেবিন লক্ষ্য করে এগিয়ে গেল। মিস্টার মোর্শেদ ওয়েটিং সিটে বসে আছেন। পাশে মিস্টার এনামুল নিজের ভাইকে সান্ত্বনা দিয়ে যাচ্ছেন সমানে। মিসেস ইয়াসমিনের অবস্থা কোনো উন্নতি হয়নি, আগের মতোই খারাপ অবস্থা। ডক্টররা তাদের বেস্ট চিকিৎসা দিচ্ছে ওনাকে, কিন্তু কিছুতেই কোনো লাভ হচ্ছে না। উদিতা হাতে স্যানিটাইজার মেখে নিল। আশিয়ান মিস্টার মোর্শেদকে সান্ত্বনা দিচ্ছে। ডক্টর এসে বলল যে কেবিনে রোগীর কাছে ওরা কাউকে অ্যালাউ করতে পারবে না। উদিতা চোখ রাঙিয়ে তাকালো ছেলে ডক্টরটির দিকে। কটমট কণ্ঠে বলল, আপনাকে এত ভাবতে হবে না। রোগীর পরিবারের লোকজন অবশ্যই যাবে রোগীকে দেখতে। আপনাদের এইসব ফালতু নিয়ম মানার কোনো আগ্রহ নেই আমার। সামনে থেকে সরুন, আমি ভেতরে যাব। ডক্টর হতভম্ব হয়ে গেছে উদিতার ধমক দিয়ে বলা কথা শুনে। বেচারার সাথে এর আগে এমন করে আর কেউ কখনো কথা বলেনি। দ্বিধাগ্রস্ত হয়ে দাঁড়িয়ে আছে সে। উদিতা ডক্টরকে ডিঙিয়ে কেবিনের ভেতর প্রবেশ করলো। পেছন থেকে আশিয়ান ডক্টরকে আশ্বস্ত করলো। ডক্টর আর বাধা দিতে পারল না, তবে মনে মনে ক্ষেপে গেছে উদিতার উপর। তাসজিদও ভেতরে ঢুকেছে উদিতার পেছন পেছন। উদিতা মিসেস ইয়াসমিনের বিছানার পাশে টুলের ওপর বসলো। ওষুধের গন্ধ, ফিনাইলের গন্ধ সব মিলিয়ে এক ধরনের ঝাঁঝালো গন্ধ এসে নাকে ধাক্কা মারল উদিতার। নাক মুখ কুচকে গেল তার। মিসেস ইয়াসমিন সজাগে ছিলেন, তবে ওনার শরীর প্রচণ্ড দুর্বল, তাই চোখ বন্ধ করে আছেন। উদিতা মিসেস ইয়াসমিনের ক্যানোলা লাগানো হাতে আলতো করে চুমু খেয়ে বলল, মা, আমি এসেছি দেখো। উদিতার কণ্ঠ শুনতে পেয়ে মিসেস ইয়াসমিন দুর্বলভাবে চোখ মেলে তাকালেন। উদিতাকে দেখে ইশারায় জিজ্ঞেস করলেন তিনি যে সে কেমন আছে। উদিতা মিষ্টি হেসে জবাব দিল, তোমায় অনেক মিস করছিলাম মা। তোমাকে ছাড়া বাসাটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছিল, তাই দেখো এখানে চলে এসেছি। মিসেস ইয়াসমিনের চেহারা জ্বলজ্বল করছে উদিতাকে দেখে। উদিতার কথা শুনে তিনি অনেক খুশি হলেন। কিছু বলতে চাইলেন তিনি। তাজিদ সেটা বুঝতে পেরে মাস্কটা একটু সরিয়ে দিল। মিসেস ইয়াসমিন দুর্বল ও নিভু নিভু কণ্ঠে বললেন, তোকে খুব দেখতে ইচ্ছে করছিল রে মা, তুই যাস না আমাকে রেখে। আমার একা একা ভালো লাগে না মা। উদিতা মিসেস ইয়াসমিনের হাত আলতোভাবে ধরে মুচকি এসে বলল,
আমি তোমার কাছেই থাকবো মা, তুমি একটু চিন্তা করো না, তুমি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে। মিসেস ইয়াসমিন প্রশান্তির হাসি দিয়ে উদিতাকে নিভু নিভু কণ্ঠে বললেন, আমি তোদের সাথে বাঁচতে চাই রে মা, এত জলদি মরার ইচ্ছে নেই আমার। আমি আমার এনা আর তাসজিদকে বিয়ে দিয়ে সুখী দেখতে চাই, তোর আর আশিয়ানের সন্তানকেও দেখতে চাই। আমার অনেক শখ রে মা, আমার আশিয়ানের সন্তানাধি দেখে যাওয়ার। জানি না আল্লাহ সেটা পূরণ করবে কিনা। বাচ্চার কথা শুনে উদিতা সামান্য থমকে গেল। একটু লজ্জাও পেল সে, কারণ সামনে তাজদিদ ছিল। সে হয়তো শুনেছে তার মায়ের কথা। উদিতা মুচকি হাসি দিয়ে বলল, তোমার শখ অবশ্যই পূরণ হবে মা, তুমি একটু চিন্তা করো না। আগে তুমি সুস্থ হয়ে যাও, তারপর দেখবে তোমার সকল ইচ্ছে পূরণ হবে। তাজদিদ আর মিসেস ইয়াসমিনকে কথা বলতে দিল না। খুব দ্রুত মাস্কটা লাগিয়ে দিল সে। উদিতা মিসেস ইয়াসমিনের পাশেই বসে রইল। উদিতাই হয়তো একমাত্র মেয়ে যে এরকম রেকর্ড ব্রেক করেছে। মানুষ করোনা ভাইরাসকে প্রচণ্ড ভয় পায়, অথচ তার মনে ছিটে ফোটা ভয়ও কাজ করছে না। তার কাছে সব স্বাভাবিক মনে হচ্ছে। ডক্টররা রোগীর কেবিনে এভাবে কাউকে অ্যালাউ করেন না, কিন্তু উদিতা তাদের এসব রুলসের ধারকার ধারে নেই। তার মতে রোগীর কাছে রোগীর প্রিয়জন থাকলে সে অতি দ্রুত সুস্থ হয়ে ওঠে, মনে সাহস আসে। কাছের মানুষ থাকলে মনে স্বস্তি আসে। তাজিদ বেরিয়ে যেতেই আশিয়ান কেবিনে প্রবেশ করে। উদিতা আশিয়ানকে দেখে বলল, আপনি সবাইকে বাসায় পাঠিয়ে দিন। ওনারা সারাদিন ধরে নাওয়া খাওয়া বাদ দিয়ে এখানে পড়ে আছেন, পরে তো ওনারাও অসুস্থ হয়ে পড়বেন। আপনি জোর করে হলেও সবাইকে বাসায় পাঠিয়ে দিন, আমরা আছি এখানে মায়ের পাশে, যান। আশিয়ান সাইজা নিয়ে চলে গেল। উদিতা মিসেস ইয়াসমিনের হাত ধরে থাই বসে রইল। একজন নার্স এসে কিসের একটা ইঞ্জেকশন পুশ করলো মিসেস ইয়াসমিনের হাতে। উদিতা চেয়ে চেয়ে দেখছে শুধু। আশিয়ান সবাইকে এক প্রকার জোর করে বাসায় পাঠিয়ে দিল। তারপর কেবিনে এসে ঢুকে এক কোণে রাখা কাউচের উপর বসে পড়ল। মিসেস ইয়াসমিনও ঘুমিয়ে গেছেন ততক্ষণে। উদিতা জায়গা থেকে নড়ল না, তবে আশিয়ানের দিকে তাকিয়ে রইল। আশিয়ানও উদিতার দিকে এক নজরে তাকিয়ে আছে। প্রায় 2 ঘন্টা পর তাজদিদ আর তাহমিদ হসপিটালে এলো। আশিয়ান আর উদিতার জন্য খাবার নিয়ে এসেছে তারা। বাকিদেরকে সাথে আনেনি ওরা। মিস্টার মোর্শেদকে মানা করেছে এখন আসতে। এনা আশিয়ানের ফোনে ভিডিও কল দিয়ে মাকে দেখছে চুপচাপ। পুরো কেবিনে পিনপতন নীরবতা বিরাজ করছে। তাহমিদ কেবিনের বাইরে থেকে আশিয়ানকে কল দিল। আশিয়ান বাইরে এসে তাহমিদ আর তাজদিদকে দেখতে পেল। আশিয়ান উদিতাকে নিয়ে ক্যান্টিনে চলে গেল খাবার খেতে। তাজদিদ গিয়ে কেবিনের ভেতর বসলো। দুজন দুপুরের খাবার অল্প করে খেয়ে নিল। কাল রাত থেকে উদিতা শুধু মনে মনে দোয়া করছে মিসেস ইয়াসমিনের সুস্থতার জন্য। রাতে তাহাজ্জুদের নামাজ পড়েছে সে। মোনাজাতে মিসেস ইয়াসমিনের সুস্থতা চেয়ে কান্না করেছে। তার একটাই চাওয়া, মিসেস ইয়াসমিন যাতে খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন, বাসায় আগের মতন আনন্দ বিরাজ করুক। এতদিনে এটা সে বুঝতে পেরেছে যে সারা বাসার প্রাণী হলেন মিসেস ইয়াসমিন। তিনি না থাকলে কেমন অন্ধকার মনে হয় সব। খাওয়া শেষে দুজন কেবিনের বাইরে এসে দাঁড়ালো। আশিয়ান একটা দরকার নিচে যাবে, তাই উদিতা একাই কেবিনে প্রবেশ করলো। আশিয়ান নিচে চলে গেল। নিচে আসতেই কারো আর্তনাদের শব্দ কানে আসে আশিয়ানের। একটা লোক ডক্টরের পায়ের কাছে পড়ে কান্না করছে। আশিয়ানের কৌতূহল হলো ভীষণ। এগিয়ে গেল সে ওখানে। লোকটার পাশে একজন পোয়াতি মেয়ে স্ট্রেচারে শুয়ে পেটে চেপে ধরে ব্যথায় কাতরাচ্ছে। এমন দৃশ্য দেখে আশিয়ানের ভ্রু কুঁচকে গেল। একদম কাছে গিয়ে বোঝার চেষ্টা করলো যে এখানে হচ্ছেটা কি। ডক্টর নির্বিকারভাবে জানালো টাকা ছাড়া অপারেশন করা সম্ভব হবে না। আশিয়ান এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কি হচ্ছেটা কি এখানে? ডক্টর ভ্রু কুঁচকে তাকালো আশিয়ানের দিকে। কঠোর কণ্ঠে বলল, কে আপনি? আপনি এসে নাক গলাচ্ছেন কেন? ডক্টর চিনতে পারেনি আশিয়ানকে, তাই এরকমভাবে বলল। আশিয়ান চিবিয়ে চিবিয়ে যে লোকটা কান্না করছিল ওই লোকটাকে জিজ্ঞেস করলো, আপনি কাছেন কেন? কি হয়েছে? লোকটি 2 হাত দিয়ে চোখ মুছে কান্না স্বরে বলল, ভাই, আমি ওনার পায়ে ধরে বলছি আমার বইয়ের ডেলিভারি করার জন্য। টাকা আমি এখন কোনোভাবেই ম্যানেজ করতে পারছি না। কয়েকটা দিন সময় দিলে আমি সব টাকা ম্যানেজ করে দিয়ে দিব বলছি, কিন্তু ওনারা রাজি হচ্ছেন না। টাকা জমা না দিলে আমার বইয়ের অপারেশন করবে না ওনারা। আমি এখন কি করব ভাই? আমার বউটা যে মরে যাবে। মেয়েটার দিকে তাকালো একবার আশিয়ান। বয়স 22 কি 23 হবে। প্রসব বেদনায় ছটফট করছে অনবরত। আশিয়ান রক্তচক্ষু মেলে ডক্টরের দিকে তাকালো। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। একটা মানুষ মরে যাচ্ছে, সেদিকে তাদের কোনো খেয়াল নেই। তারা টাকা নিয়ে পড়ে আছে।
আশিয়ান মুখের মাস্ক সরিয়ে ঠাস করে এক চড় বসিয়ে দিল ডক্টরের গালে। করিডোরের পরিবেশে মুহূর্তের মধ্যে শান্ত হয়ে গেল। আশিয়ানকে দেখে ডক্টর বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে আছে গালে হাত দিয়ে। আশিয়ান ডক্টরের অ্যাপ্রনের কলার ধরে বলল, এক্ষুনি এই মেয়েটার অপারেশনের ব্যবস্থা করবে, নইলে এমন অবস্থা করব যে সারা জীবনের জন্য ডক্টরগিরি ছুটে যাবে। দেখে নেব কি করে হসপিটালে চাকরি করিস। গো ফাস্ট। আশিয়ানের ধমকে ম্যাজিকের মতো কাজ হলো। আরও দুজন ডক্টর এগিয়ে এসে মহিলাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। এই ডক্টর আশিয়ানকে অনুরোধ করে বলল, আপনার পায়ে পড়ি, এমন কিছু করবেন না প্লিজ। একটা টাকাও লাগবে না, আমার টাকা দিয়ে আমি অপারেশন করব। আপনি চিন্তা করবেন না, আমরা আমাদের বেস্টটা দিয়ে চিকিৎসা করব। আশিয়ান আঙুল উঁচিয়ে বলল, মনে থাকে যেন, শুধু এই মেয়ের ক্ষেত্রেই নয়, যে দরিদ্র মানুষটাই আসবে এখানে তার যেন বেস্ট চিকিৎসাটাই হয়। কোনো ধরনের হেলাফেলা চলবে না, নয়তো কিভাবে তোমরা হসপিটালের ডক্টর হিসেবে থাকো সেটাও আমি দেখে নেব। মাইন্ড ইট। সবার চাকরি খাওয়া আমার বাম হাতের খেলা। জি জি বুঝেছি। ডক্টর তাড়াহুড়ো করে চলে গেল। লোকটা কৃতজ্ঞ দৃষ্টিতে তাকিয়ে আছে আশিয়ানের দিকে। আশিয়ান লোকটির দিকে তাকিয়ে মুচকি এসে ম্যানিব্যাগ বের করে সেটার থেকে 10,000 টাকা ও তার অফিসের কার্ড বের করে লোকটির হাতে ধরিয়ে দিয়ে বলল, এই টাকাটা রাখুন, বাচ্চা হলে তার জন্য কাপড় চোপড় আর প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নেবেন। আর হ্যাঁ, কোনো দরকার লাগলে কিন্তু আমার কার্ডের এই নাম্বারটাতে কল দিয়ে আমার পিএর সাথে কথা বলবেন, সে পরে আমাকে জানিয়ে দেবে। আর আমি বর্তমানে এই হসপিটালে 7 তলার ডান পাশের অপোজিট সাইডেই আছি, ঠিক আছে? বেবি হলে আমাকে জানাবেন কিন্তু। এখন অপারেশন করতে কোনো টাকা লাগবে না, এমনকি যাবতীয় ওষুধের জোগাড়ও ওরা করে দেবে, টেনশন করবেন না। আর আপনার আম্মুর জন্য দোয়া করবেন। লোকটি চোখে জল মুছে হাসি নিয়ে আশিয়ানকে কৃতজ্ঞতার সহিত বলল, আমি জানি না আপনার এই ঋণ আমি কিভাবে শোধ করব। আল্লাহ আপনার অনেক ভালো করবেন। আপনার আম্মুর জন্য দোয়া রইল। আশিয়ান মুচকি হাসি দিয়ে মুখে মাস্ক লাগিয়ে চলে গেল তার দরকারি কাজে। লোকটা কৃতজ্ঞ দৃষ্টিতে তাকিয়ে রইল আশিয়ানের যাওয়ার পানে। আশিয়ান আর উদিতা আজকে সারাদিন রাত হসপিটালেই ছিল। উদিতা মিসেস ইয়াসমিনকে প্রচুর সাহস জুগিয়ে দিয়েছে। মিসেস ইয়াসমিন যেন মনে বল পেলেন। মিসেস ইয়াসমিনের পাশে বসে মিষ্টি স্বরে কোরআন তেলাওয়াত করে শুনিয়েছে উদিতা। আল্লাহর কুদরতে 5 দিন শেষে মিসেস ইয়াসমিনের অবস্থার অনেক উন্নতি হয়েছে। এখন তিনি অনেকটাই সুস্থ আছেন। আশিয়ানের উদিতা ডক্টরদের পাশাপাশি ওরাও মিসেস ইয়াসমিনের প্রচুর খেয়াল রেখেছে। আশিয়ান নামাজ পড়ে শুধু মায়ের জন্য মোনাজাতে কান্নাকাটি করত প্রচুর। উদিতাও সেম। তাসজিদ, এনা, তাহমিদ থেকে শুরু করে পরিবারের সবাই মিসেস ইয়াসমিনের সুস্থতার জন্য মন প্রাণে দোয়া করেছেন। মিস্টার মোর্শেদ এতিমখানার শিশুদেরকে কাপড় চোপড় বিলিয়ে দিয়েছেন। আশিয়ান 5টা গরু জবাই দিয়ে প্রত্যেকে গরু ও হতদরিদ্র মানুষের বিলিয়ে দিয়েছে। তাহমিদ আর তাসজিদও পথ শিশুদেরকে টাকা পয়সা বিতরণ করেছে। উদ্দেশ্য একটাই, মিসেস ইয়াসমিনের সুস্থতা। তাসকিন মিসেস ইয়াসমিনের অসুস্থতার কথা শুধুমাত্র ঘোরাঘুরি বাদ দিয়ে আলিয়াকে নিয়ে বাসায় ফিরে এসেছে। আজ পুরো 1 সপ্তাহ পর ডক্টর মিসেস ইয়াসমিনকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দিল। মিসেস ইয়াসমিন এখন অনেকটাই সুস্থ হয়ে গেছেন। মিস্টার মোর্শেদ তো আড়ালে প্রিয়তমা স্ত্রীকে বুকে জড়িয়ে ধরে খুশিতে কান্না করেছেন। সন্তানদের বাপ যদি এমন পাগল টাইপের হয় তবে বাচ্চারা কেমন হবে তা বোঝাই যায়। মিসেস ইয়াসমিন তৃপ্তির একটা হাসি দিলেন। তার সংসার পুরোপুরি পরিপূর্ণ। বাসাটা আজ ভরা ভরা লাগছে উদিতার কাছে। অবশেষে ঘরে আগের সেই শান্তি ফিরে এলো। আশিয়ান খুশিতে উদিতাকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছে। মায়ের সুস্থতার খুশিতে ছেলেটা পুরো পাগল হয়ে গেছে যেন। তাহমিদের সাথে ঝগড়া করে বাসে এসেছে কিয়া। তাহমিদের সাথে গত 3 দিন ধরে কোনো কথা বলে না সে চায়নি বাপের বাড়ি যেতে, তাও তাদের কথায় যেতে হয়েছে। মিসেস ইয়াসমিনকে জড়িয়ে ধরে হাসু নয়নে কান্না করেছে সে এই দুঃখে। খুশির খবরের মধ্যে আরেকটা খুশি হলো আলিয়া প্রেগনেন্ট। মাত্র 1.5 মাস চলছে তার। মিসেস তারানা তো খুশিতে আত্মহারা। বাসায় আত্মীয় স্বজনরা সে মিসেস ইয়াসমিনকে দেখে গেলেন, সাথে আলিয়াও দোয়া করে গেলেন। উদিতা আর কিয়া মিসেস ইয়াসমিনের প্রচুর খেয়াল রাখে, সাথে আলিয়াও। আলিয়া এখন উদিতার সাথে স্বাভাবিক আচরণ করে, হিংসা করে না আর সে উদিতাকে। এতে উদিতাও খুশি, কিন্তু তারিন উদিতাকে এখনো পছন্দ করে না। তবে তার ক্ষতি করার চেষ্টা করেনি সে। তার আশা এসেছিল মিসেস ইয়াসমিনকে দেখতে, তবে একা নয়, সাথে তার ফ্রিয়ান্সও এসেছিল। সেটা অনেক ভালো, মিশুক প্রচুর। বেচারি আশাকে আশিয়ানের আশা পুরোপুরি ছাড়তে হলো।
উদিতা আগের থেকে আরো অনেক ম্যাচিওর হয়েছে। সে এখন পরিপূর্ণা সংসারী নারী। ইলিয়ানাকে আশাদ ডিভোর্স দিয়ে দিয়েছে 1 মাস আগে। আশাদের প্রথম বউ ইলিয়ানার বাবার ওপর মামলা ঠুকে দিয়েছে, কারণ লোভে পড়ে বিবাহিত আশাদের কাছে মেয়ে বিয়ে দিয়েছেন উনি। আশাদের প্রথম স্ত্রী লন্ডনে ছিল, বিধায় 2-3 বছর তারা শান্তিতে কাটিয়েছে। কিন্তু এখন ভদ্রমহিলা স্বামীর কাছে চলে এসেছেন, তাই ইলিয়ানার দিন শেষ। আশাদও তার প্রথম বউয়ের হাতের পুতুল। প্রথম স্ত্রীর কথার সুর করে ইলিয়ানাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। বর্তমানে ইলিয়ানা একজন ডিভোর্সি মেয়ে। সেদিন আশিয়ান ইলিয়ানাকে শাস্তি দিতে চেয়েছিল, কিন্তু পরে কি একটা মনে করে মনোভাব পাল্টায় সে, কারণ তার বিশ্বাস ছিল আল্লাহর ওপর, এবং আল্লাহ ঠিকই এর বিচার করেছেন। একটা কথা আছে না, লোভে বাপ পাপে মৃত্যু। প্রবাদটা ইলিয়ানার সাথে অক্ষরে অক্ষরে ফেলেছে। আশিয়ানের এতে কোনো প্রকার আক্ষেপ নেই। সে তার বর্তমান নিয়ে অনেক ভালো আছে। উদিতাই এখন তার জীবনের সব। ভাগ্য করে মানুষ এমন স্ত্রী পায়। আশিয়ানের ব্যবসায়ের এখন আরও উন্নতি হয়েছে। সব কিছু নিয়ে অনেক ভালো আছে সে। মিসেস ইয়াসমিনের পর তাহমিদ আর আশিয়ান জ্বরের কোপে পড়ে। উদিতা দিন রাত আশিয়ানের সেবা করেছে, টাইমলি খাবার খাইয়েছে, ওষুধ দিয়েছে, গা মুছিয়ে দিয়েছে। টানা 4 দিন জ্বরে ভুগে পড়ে সুস্থ হয় আশিয়ান। তাহমিদেরও সেবা যত্নে কোনো ত্রুটি রাখেনি কেয়া। ওরা হসপিটালে বেশি ছিল, তাই দুজনকেই ভাইরাস আক্রমণ করেছে। তাও ভালো, গুরুতর কিছু হয়নি। শক্ত সমর্থ যুবক হওয়ায় এবং অনেক সেবা যত্ন পাওয়ায় দ্রুতই সুস্থ হয়ে উঠেছে 2 ভাই। দেখতে দেখতে 1.5 মাস পার হয়ে গেছে। সময় যে কিভাবে যায় তার টেরই পাওয়া যায় না। সময় তার নিজ গতিতে স্রোতের মতো বয়ে চলে যায়, কারোর জন্য থেমে থাকে না। ইদানিং উদিতার প্রচুর বমি ভাব করে, এমনকি কয়েকদিন ধরে বমিও হয়েছে। মাথা ঘোরায় খালি, কোনো কিছুর গন্ধ সহ্য করতে পারে না, এমনকি পারফিউমের ঘ্রাণও না। আশিয়ান যখনই পারফিউম লাগাতে যায় তখনই উদিতা নাকে কাপড় দিয়ে বারান্দায় চলে আসে। আশিয়ান তো উদিতার এমন কাণ্ড হতবাক, কারণ এর আগে উদিতা কখনো এমন করেনি। উদিতা শুধু টক খেতে মন চায়। যত রকমের আচার ছিল বাসায় সব সে আর আলিয়া মিলে শেষ করেছে। আলিয়ার বর্তমানে 3.5 মাস চলছে প্রেগনেন্সি। আলিয়াকে সবাই প্রচুর যত্ন করে, দেখে শুনে রাখে তাকে। আগে তো এমনিতেই কোনো কাজ করতো না, এখন তো পানিটাও নিজে ঢেলে খায় না। মিসেস তারানাতেও তাকে সবসময় মুখে তুলে খাবার খাইয়ে দেয়। এতটাই স্নেহ করে সবাই। এরকম শ্বশুরবাড়ি পেতে হলে কপাল লাগে কপাল। আজ সকালে উদিতা বিছানার উপর শুয়ে আছে। বিছানা ছেড়েও উঠতে মন চাইছে না তার। আশিয়ান আজকে অফিসে যায়নি। এখনও উদিতার বুকে মাথা রেখে বাচ্চাদের মতো গুটিসুটি মেরে ঘুমোচ্ছে। উদিতা এখন অলস হয়ে গেছে প্রচুর। কিছু করতে গেলেই বিরক্তি চলে আসে তার। অথচ এই সেই মেয়ে যে সারাদিন সারা বাসায় টই টই করে কাজকর্ম করে। নিজেকে দেখে মাঝে মধ্যে নিজেই অবাক হয়ে যায় উদিতা। সে তো আগে এরকম ছিল না, তবে এখন এরকম হয়ে গেল কেন? উদিতা আশিয়ানের চুল দিয়ে নাড়াচাড়া করছে এক মনে। এমন করায় আশিয়ানের ঘুম ভেঙে গেল। চোখ মুখ কুচকে ঘুম ঘুম কণ্ঠে উদিতার দিকে নিভু নিভু চোখে তাকিয়ে বলল, কি হয়েছে তোমার উদিতা? এমন করছো কেন? ঘুমাতে দাও প্লিজ। আমার কিচ্ছু ভালো লাগছে না। তাহলে বাইরে গিয়ে হাঁটো, নয়তো তোমার বাগানে যাও, দেখবে ভালো লাগবে তোমার। ধ্যাত, এসব কিছু করতে ভালো লাগছে না। আশিয়ান এবার উদিতার থুতনি ধরে পড়ল। তাহলে এভাবেই শুয়ে থাকো আর আমার মাথায় হাত বুলিয়ে দাও। উদিতা আশিয়ানের কিছু বলতে যাবে, তখনই ওর পেট মোচড় দিয়ে গা গুলিয়ে উঠল। ওয়াক ওয়াক করতে করতে আশিয়ানকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে দৌড়ে ওয়াশরুমে গিয়ে বমি করতে লাগলো সে বেসিনে। আশিয়ান অবাক হলো অনেক। হঠাৎ কি হলো মেয়েটার? আশিয়ানও বিছানা ছেড়ে উঠে দ্রুত উদিতার কাছে গিয়ে উদিতাকে ধরে পিঠে আলতোভাবে হাত বুলিয়ে দিতে লাগলো। বমি করতে করতে উদিতা ক্লান্ত, শরীরের শক্তি সব উধাও হয়ে গেছে তার বমি করে। আশিয়ান উদিতাকে আগলে ধরে তার চোখে মুখে পানি ছিটিয়ে দিয়ে কোলে নিয়ে বিছানায় এনে তাকে শোয়ালো। উদিতা একদম নেতিয়ে গেছে, একেবারে বমি করে। আশিয়ান উদিতার গালে হাত দিয়ে জিজ্ঞেস করলো, এই বউ, হঠাৎ করে কি হলো তোমার? উদিতা কিছু না বলে পানি খেতে চাইলে আশিয়ান তাকে ধরে যত্ন সহকারে পানি খাইয়ে দিল। উদিতা আবারও ধপ করে শুয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। আশিয়ান ব্যস্ত হয়ে পড়ে উদিতার জন্য। সে বুঝতে পারছে না হুট করে উদিতার কি হলো। কি হয়েছে তোমার সোনা? হঠাৎ বমি করলে যে? জানি না, আমার গা গোলাচ্ছে, শুধু বমি ভাব হচ্ছে। ডক্টরের কাছে যাবে? না, এমনি তো ঠিক হয়ে যাব। আশিয়ান উদিতার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে।
তার মাথায় একবারও আসেনি যে উদিতা প্রেগনেন্ট হতে পারে। আশিয়ান হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচে গিয়ে উদিতার জন্য খাবার নিয়ে এলো। উদিতা বিছানায় শুয়ে আছে আগের মতন। আশিয়ান উদিতাকে মুখে তুলে খাবার খাইয়ে দিল, তারপর নিজে নাস্তা করে নিল। খাওয়ার পর উদিতার শক্তি ফিরে এলো যেন, এখন কিছুটা ভালো লাগছে তার। আশিয়ান উদিতাকে নিয়ে নিচে নেমে এলো। বাসায় আজ কম বেশি সবাই আছে, শুধু মিস্টার মোর্শেদ ও মিস্টার এনামুল 15 দিনের জন্য দেশের বাইরে গিয়েছেন ব্যবসার কাজে। তাহমিদ আর তামজিদ অফিসের কাজে বিজি, বাকিরা বাসায় আছে। তাসকিন সোফায় বসে আলিয়াকে ফল খাওয়াচ্ছে। উদিতাকে নিয়ে আশিয়ান ওপর একটা সোফায় বসলো। টি টেবিলের ওপর ফল আর চাকু রাখা আছে। আশিয়ান চাকু হাতে নিয়ে একটা আপেল কেটে উদিতাকে দিল। উদিতা প্রথমে না করলেও আশিয়ানের ধমকে আপেলের পিস নিয়ে খেতে লাগলো। কেয়া কফি বানিয়ে নিয়ে এসে সোফায় বসলো। এনা এসে একে একে সবার হাতে কফির মগ ধরিয়ে দিয়ে নিজেও একটা মগ নিয়ে সোফায় বসে পড়ে। উদিতা কফি না খেয়ে আলিয়ার মতো ফল খাচ্ছে, ভালোই লাগছে ফল খেতে। উদিতা সবার সাথে কথা বলতে বলতে প্রায় অর্ধেক ফল খেয়ে সাবার করে ফেলেছে। আশিয়ান হতবাক হয়ে তাকিয়ে আছে উদিতার দিকে। আশিয়ানের এমন তাকানোতে হুঁশ ফেলে উদিতার। এতক্ষণে খেয়াল করে তাকে সে বহুত খেয়ে ফেলেছে, তবু যেন আরো খেতে পারবে এমন অবস্থা। বেক্কেলের মতো হেসে লাস্ট একটা আঙুল নিয়ে মুখে পুরে দিল। আশিয়ান উদিতার কপালে হাত ছুঁয়ে দিল, বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, তোমার শরীর ঠিক আছে তো অদিতা? কি হয়েছে তোমার? তুমি তো কখনোই এত ফল খাও না, জোর করে তো তোমাকে খাওয়ানো যায় না। উদিতা হাতে হাত ঘষে আমতা আমতা করে বলল, কি জানি মাঝে মাঝে খালি খেতে ইচ্ছে করে। খাক না, সমস্যা কি? তাতেও যদি ওর স্বাস্থ্য একটু বাড়ে। ওর বয়সে থাকতে আমি এর থেকেও বেশি খেতাম। তুই খা তো মা, ওর কথা শুনিস না। না থাক, পেট ভরে গেছে। আশিয়ান কেমন করে যেন তাকালো উদিতার দিকে। উদিতার এমন অদ্ভুত বিহেভিয়ারের জন্য সন্দেহ হচ্ছে তার। তাসকিনের কথায় বাস্তবে ফিরে এলো সে। মাথা থেকে ঝেড়ে ফেলে দিল সন্দেহটা। কিসের জন্য? আশিয়ান গম্ভীর কণ্ঠে বলল, বাচ্চাদের মতো কথা বলিস দাসু। তোর বউ প্রেগনেন্ট, ফালতু আড্ডায় সময় না কাটিয়ে এই সময়টা নিজের স্ত্রীকে দে, ভালো হবে। আর বেড়াতে ইচ্ছে করলে সামনের লেনগুলো থেকে আলিয়াকে নিয়ে হেঁটে আয়, এতে আরো ভালো হবে। আশিয়ান তো ঠিকই কথা বলেছে রে, মেয়েটাকে নিয়ে বাইরে হেঁটে আয়। এই সময়টাতে হাঁটাহাঁটি করা অনেক ভালো, বাজে আড্ডায় যাওয়ার কোনো দরকার নেই। বউ বাচ্চাকে সময় দে। এখন তুই আর একা নস যে যখন ইচ্ছা হবে এখানে ওখানে চলে যাবি। মিসেস ইয়াসমিন এবার এসব প্রসঙ্গ বাদ দিয়ে আশিয়ানকে উদ্দেশ্য করে বললেন, আশিয়ান, কিছু শুনেছিস তুই? কি শুনবো আম্মু? তোর আদরের ছোট ভাই একটা মেয়েকে পছন্দ করে। মিসেস ইয়াসমিনের কথা শুনে তাসজিদের বিষম লেগে গেল। এরা ঠাস করে তাসজিদের মাথায় বাড়ি মারল বিষম নামার জন্য। তাসজিদ কটমট করে এনার দিকে তাকালো। এরা দাঁত কেলিয়ে একটা হাসি দিল। আশিয়ান অবাক হয়ে গেছে মায়ের কথা শুনে। বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি বলছো আম্মু তুমি এসব? তাসদিদ কোন মেয়েকে পছন্দ করে? তোর গুণধর ভাই কেয়ার মামাতো বোন তিশাকে পছন্দ করে। শুধু পছন্দ অবধি থেমে থাকেনি, শুনলাম তাদের 2 বছর ধরে রিলেশনও চলছে। আশিয়ান এবার তাসজিদের দিকে তাকালো। তাসজিদ ভয়ে দাঁত দিয়ে নখ কাটতে লাগলো। আশিয়ান আবারও বলল, ভাবি, তিশানা মাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, তবে এসব কেমনে কি? কি জানি ভাই, আমিও বুঝতে পারছি না আসলে। এইসব আমাদের দেবরের কীর্তি, আমি নিজেও জানতাম না তাদের ব্যাপারে। তবে তিশা আমার ছোট বোন, হেনার কাছে ধরা পড়ে যাবে সব খুলে বলেছে। হেনা পরে আমাকে জানানো গতকাল। কিরে তাসজিদ, কি শুনছি এসব? হ্যাঁ, ছি ছি তাসজিদ, তোর এসব কাণ্ড দেখে আমার কচু গাছের সাথে ফাঁসি দিয়ে মরে যেতে ইচ্ছা করছে। তোকে তো আমি সহজ সরল মনে করতাম, কিন্তু তুই দেখা যায় অবশেষে কালপ্রিট বের হলি। সেম অন ইউ তাসজিদ। তাসজিদ পড়েছে মানকার চিপাই। এরা পেঁচিয়ে ছাড়বে তাকে। লজ্জায় মাথা কাটা যাচ্ছে তার। মনে মনে বলছে, হে ধরনী, মাটি ফাঁক হও, আমি সেখানে ঢুকে যাই। তো এখন কি করার আম্মু? পাপা জানে তোমার ছোট ছেলের কুকৃতির কথা? না, বলেনি এখনো। চিন্তা করছি এই দুটোর আক্ট করে রাখবো বর্তমানে, তারপর তাসজিদের ডক্টর হওয়ার পরে বিয়ে। তিশাকে আমার অনেক ভালো লাগে। মেয়েটা বড়ই মিশুক, ভদ্র আর আন্তরিক, ঠিক আমার উদিতার মতো। তোর বাবা আসলে কেয়ার মামার বাসায় প্রস্তাব নিয়ে যাব।
তাসজিদ খুশিতে লুঙ্গি ডান্স দিচ্ছে মনে মনে। এত খুশি সে জীবনেও হয়নি। তার আম্মু কত ভালো, কি সুন্দর, কোনো আন্দোলন ছাড়াই রাজি হয়ে গেছেন। একটা বকাও খায়নি এই বিষয় নিয়ে। ভালো হবে। আরও বেশ কিছুক্ষণ গল্প করলো সবাই বসে বসে। উদিতার আবারও গা গোলাচ্ছে, তাই সে বসা থেকে উঠে রুমে চলে এলো। ওয়াশরুমে গিয়ে গড়গড় করে বমি করে দিল। আশিয়ান উদিতার ফ্যাকাশে চেহারা দেখে পিছু পিছু রুমে এসে দেখলো উদিতা সকালের মতো এবারও বমি করেছে। আশিয়ান চিন্তিত হয়ে পড়ল উদিতাকে নিয়ে। এত বমি করার কারণটা কি? বদহজম হয়েছে না অন্য কিছু? উদিতা আবারও নেতিয়ে গেছে বমি করতে করতে। আশিয়ান কোলে নিয়ে পানি খাইয়ে আবারও উদিতাকে বিছানায় শুইয়ে দিল। চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো, আচ্ছা, বমি কি আজকেই হচ্ছে নাকি আগে থেকে এই সমস্যা? কাপা কাপা কণ্ঠে জবাব দিল, বেশ কিছু দিন ধরে এমন হচ্ছে, বমি বমি ভাব করে সব সময়, বিশেষ করে ভাত খাওয়ার সময় বমি হয়েছে বেশ কয়েকবার। নাক খালি উদ্ভট গন্ধ এসে লাগে, বুঝতে পারি না এমন কেন হচ্ছে। আশিয়ানের এবার সন্দেহটা আরেকটু গাঢ় হয়। বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করে, আচ্ছা, তোমার কি এই মাসে পিরিয়ড হয়েছে? এসব কি জিজ্ঞেস করছেন আপনি? উল্টা পাল্টা বেশরম লোক। তুমি বলো তো। আমি সিরিয়াসলি জিজ্ঞেস করেছি। এখন ফাজলামি করার মুড নেই কিন্তু আমি। উদিতা মুখ গোমরা করে জবাব দিল, 2 মাস ধরে হচ্ছে না, জানি না কেন। আমার ভয় লাগছে অনেক, মনে হচ্ছে মরার সময় চলে এসেছে। নয়তো এসব কি হচ্ছে আমার সাথে বলুন তো? বোকা মাইয়া, আসলেই তুমি হাঁদা। শুয়ে থাকো, আমি একটু বাইরে থেকে আসছি। কোথাও যাচ্ছেন? ফার্মেসিতে। নো মোর কোশ্চেন, ওকে? এই বলে আশিয়ান মুখে মাস্ক লাগিয়ে হুডিওয়ালা জ্যাকেট পরে রুম থেকে বেরিয়ে চলে এলো। উদিতাকে আর কিছু জিজ্ঞাসা করার সুযোগ দিল না। উদিতা শুয়ে রইল আগের মতো। প্রায় 15 মিনিট পর আশিয়ান ফিরে এলো একটা প্যাকেট হাতে নিয়ে। আশিয়ানকে দেখে উদিতা উঠে বসলো। উদিতার হাতে প্যাকেটটা এগিয়ে দিল আশিয়ান। উদিতা প্যাকেট খুলে এর ভেতরে আরো 5টা ছোট ছোট প্যাকেট পেল। আশিয়ানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এসব কিসের প্যাকেট? প্রেগন্যান্সি কিট। বুঝলাম না। একটু পর বুঝতে পারবে। এখন টেস্ট করে দেখব আমার সন্দেহ ঠিক কিনা। আশিয়ানের কথা উদিতার মাথার উপর দিয়ে গেল। সে কিছুই বুঝতে পারেনি আশিয়ানের কথা। আশিয়ান নিয়ম অনুযায়ী প্রেগন্যান্সি কিট নিয়ে উদিতাকে টেস্ট কিভাবে করতে হবে তা বুঝিয়ে দিল। উদিতা আশিয়ানের কথা মতো 3টে স্টিক দিয়ে টেস্ট করলো। তারপর স্টিকগুলো আশিয়ানের হাতে এনে দিল। আশিয়ান স্টিক 3টির দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে। 3টে স্টিকে 2টো করে লাল রেখা স্পষ্টভাবে ফুটে উঠেছে। প্রেগন্যান্সি পজিটিভ, মানে উদিতা মা হতে চাচ্ছে। আশিয়ানের চোখ জোড়া ছলছল করে ওঠে আনন্দে। স্টিক 3টি হাতে রেখে উদিতাকে জড়িয়ে ধরে সে। উদিতা বুঝতে পারল না কিছু। আশিয়ানের পিঠে হাত রেখে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? কিছু তো বলুন, আমি গোলক দাদাই আছি মনে হচ্ছে। আশিয়ান উদিতার কপালে চুমু খেয়ে বলে ওঠে, তুমি মা হতে যাচ্ছ উদিতা? তোমার পেটে আমার সন্তান বেড়ে উঠছে। আশিয়ানের কথা শুনে স্তব্ধ হয়ে গেছে যেন উদিতা। তার বিশ্বাস হচ্ছে না আশিয়ানের কথা। আবারও জিজ্ঞেস করলো, কি বলছেন আপনি? আবার বলুন প্লিজ। আশিয়ান এবার টেবিলের ওপর কিডি আমাদের পিচ্ছি একটা বেবি আসবে উদিতা। সে তোমাকে আম্মু ডাকবে আর আমাকে ডাকবে পাপা। বুঝতে পারছো তুমি? আমার অনেক খুশি লাগছে উদিতা। তুমি আমাকে অনেক বড় একটা খুশির খবর দিলে। এর থেকে আনন্দের আর কিচ্ছু হতে পারে না। খুশিতে উদিতা কেঁদে দিয়েছে। এতদিন বাচ্চার জন্য মাথা খেয়েছে আশিয়ানের, আর আজ সেই স্বপ্নটা পূরণের পথ পেয়ে গেছে। উদিতা আশিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, উফ, আমার অনেক বেশি আনন্দ হচ্ছে কথাটা শুনে। আমি মা হব, ইস কি যে ভালো লাগছে। অনেক ধন্যবাদ আপনাকে আমার ইচ্ছেটা পূরণ করে দেওয়ার জন্য।